সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 947তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রাজশাহীর ছেলে মোহাম্মদ রাজনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে মায়ের কোল থেকে শিশু সন্তানকে কেড়ে নিয়ে হত্যা করে এক নরপিশাদ বাবা। আমরা ওই বাবাকে নরপিশাদই বলবো। দুনিয়ার সবচেয়ে খারাপ পিতা হচ্ছে তিনি, যিনি তার বউয়ের কোল থেকে সন্তানকে চিনিয়ে নিয়ে হত্যা করে, তাই নয় কি? বন্ধুরা, আমাদের বর্তমান সমাজ যে কতটা খারাপ হয়ে গিয়েছে, আমরা যে কেমন সমাজে বসবাস করি, যতক্ষণ না পর্যন্ত আপনি ওই সামাজিক বাস্তবতার সম্মুখীন না হবেন ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। যাদেরকে আমরা আমাদের সমাজের আইডল মনে করি, যাদের মুভি দেখি, সিনেমা দেখি, যাদেরকে দেখতে ভালো লাগে, যারা স্টুডিও থেকে বাইরে আসলে তাদের সাথে সেলফি তোলার জন্য, কথা বলার জন্য আমরা হুমড়ি খেয়ে পড়ি। যেমন বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির কথা বলি, পরিমণি এক সন্তানের মা, অপবিশ্বাস এক সন্তানের মা, বুবলি এক সন্তানের মা, মাহি এক সন্তানের মা, কিন্তু তাদের কারোই স্বামী নেই। কেন ভাই? যে মানুষটার সাথে আপনি 1 বৎসর ধরে সংসার করলেন, একটা সন্তান হতে তো 2 দিন লাগে না, 3 দিন লাগে না, একটা সন্তান হতে 10 মাস 10 দিন সময় লাগে। 10 মাস 10 দিন ওই মানুষটাতে থাকার পরে আপনার একটা সন্তান হলো। সন্তান হওয়ার পরে কেন মনে হলো যে মানুষটা খারাপ? তখন কেন আপনাদেরকে ছেড়ে দিলেন? তবে কি আপনি সন্তানের জন্য তাকে বিয়ে করেছিলেন? বাস্তবতা তো তাই দাঁড়ালো, ইউরোপ আমেরিকার মতো, যে নারীরা বিয়ে করে শুধুমাত্র সন্তান নেওয়ার জন্য। তাই নয় কি বন্ধুরা, বলেন? সত্যি কথা বলতে গেলে উপরের দিকে থুতু মারলে এটা নিজের গায়েই পড়ে। বিকজ দিন শেষে আমিও বাংলাদেশি একজন মানুষ। এজন্য চরম কষ্ট নিয়ে গল্পটা প্রচার করছি। এই গল্পটা হৃদয়ে কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। পুরোটা গল্প জুড়ে আপনার আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের রাজশাহীর ভাই রাজনকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাজন, আমার বাড়ি রাজশাহী। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। আমাদের পরিবারের সদস্য আরও রয়েছে আমার বড় 2টা বোন সহ আর আমি। আমরা টোটাল 2 বোন 1 ভাই। রাজশাহী শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন চাষি, তবে মাঠে ঘাটে নয়। আমার বাবা আমের বাগানে কাজ করত, আমের বাগান পরিচর্যা করত এবং আমের যখন সৃজন হতো তখন দিনরাত মিলিয়ে পাকা আম গাছ থেকে পেরে এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমার আব্বা বিক্রি করত। ব্যবসা সহ আমার বাবার আমের কাজ করাই ছিল একমাত্র পেশা। এভাবেই আমার বাবা খুব ছোটোবেলা থেকে, আমি যখন খুব ছোট ঠিক তখন থেকে দেখে আসছি, খুব কষ্ট করে আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আস্তে আস্তে করে আমি বড় হচ্ছি। আমার আব্বার আমের ব্যবসা করার জন্য জমানো কিছু টাকা ছিল, যেটা আমের ব্যবসার পুঁজি। যখন আমের সৃজন আসতো তখন আমার আব্বা মোটা দাগের একটা ট্রাক নিয়ে অনেকগুলো আম কিনে আমার বাবা বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে গিয়ে অনেক কম টাকায় ট্রাকে করে আম বিক্রি করতো। এই ব্যবসাটি আমার আব্বা করতো এবং এটা দিয়ে মোটামুটি আমাদের পরিবারে একটু বেশি লাভবান হতো। কিন্তু আমার বড় বোনটা যখন অনেক বড় হয়ে যায়, বিয়ের বয়স হয়ে যায়, আমার 2টা বোন কিন্তু দেখতে খুব বেশি সুন্দর ছিল না। আমার আম্মা যথেষ্ট সুন্দর থাকলেও আমার আব্বা দেখতে একেবারে কালো ছিল। আর আমার বোন 2টো হয়েছে একেবারে আমার বাবার মতো, আর আমি হয়েছি সম্পূর্ণ আমার মায়ের মতো। লোকে বলে আমাদের বিষয়টা নাকি সম্পূর্ণ উল্টো হয়েছে। আমি হওয়া দরকার ছিল আমার বাবার মতো, আর আমার বোনেরা হওয়া দরকার ছিল আমার মায়ের মতো। কিন্তু সেখানে আমার 2টো বোন খুব বেশি কালো হওয়ার কারণে, একটু খারাপ চেয়ার হওয়ার কারণে আমার বোন 2টোকে আমরা সহজে বিয়ে দিতে পারতেছিলাম না। আমার আব্বা তখন খুব বিপাকে পড়ে যায়। আমার বড় বোনের বয়স তখন বিয়ের যায় পর্যায়ে। সেই মুহূর্তে আমার আব্বা সিদ্ধান্ত নিল যে আব্বার আমের ব্যবসা করার যে পুঁজিটুকু আছে, সেই পুঁজিটুকু দিয়ে আমার বড় বোনকে আমার আব্বা বিয়ে দিয়ে দিবে। এবং সেটাই করলো। আমার আব্বার আমের ব্যবসার সামান্য পুঁজি দিয়ে আমার আব্বা তখন আমার বড় বোনকে বিয়ে দিয়ে দেয়। যে লোকের কাছে আমার বোনকে বিয়ে দেয় সেই লোককে ফার্নিচার দিতে হয়, মোটরসাইকেল দিতে হয়, অনেক কিছু দেওয়ার পরে আমার বড় বোনকে ওই লোকের কাছে বিয়ে দেওয়া হয়। তিনিও তেমন কোনোভাবে ভালো কোনো কাজ করতো না, হেঁটে বেড়াতো, বাড়িতে ঘুরে ফিরে খেত এবং একটা পর্যায়ে আমার বোনের বিয়ে হবার পরে আমার বোনের উপরে সে প্রচুর টর্চার করতো। আমার বোনকে মারতো, গায়ে হাত তুলতো। আমার বোন ভীষণ কান্নাকাটি করতো, কিন্তু যাওয়ার মতো তার আর কোনো রাস্তা ছিল না।
কোথাও যাবে বা কারো কাছে গিয়ে যে দুঃখ প্রকাশ করবে সেরকম কোনো জায়গা আমার বোনের ছিল না। আমাদের বাড়িতে আসলে আব্বা আম্মা একটা কথাই বলতো, দুঃখে হোক কষ্টে হোক যে করেই হোক স্বামীর সংসার করতে হবে, কোনোভাবে স্বামীর সংসার চিহ্ন করে আসা যাবে না। আমার বোনও তখন অজপাড়াগাঁয়ের একটা সহজ সরল মেয়ের মতোই সংসার করতে শুরু করলো। বড় বোনের যাত্রা শেষ হওয়ার পরেই আসলো ছোটো বোনের পর্ব। এবার আমার আব্বা শুধুমাত্র আমের বাগানে কাজ করে দিন শেষে 200 টাকা হাজিরা পায় এবং ওই 200 টাকার বাজার সাজার করে আমাদের পরিবারটা চালায়। আমার ছোট আপুকে বিয়ে দেওয়ার মতো আমার আব্বার কাছে আর কোনো টাকা পয়সা নেই। আমার আব্বা তখন পুরো বিপাকে পড়ে গেল। আমি তখন আমাদের এলাকারই কোনো একটা স্কুলে ক্লাস 8-এ পড়তাম। আমি দেখলাম যে আমার আব্বা রাতের বেলায় ঘুমোতে পারে না, সারাটা রাতই শুধু চিন্তা করে কী করে আমার ছোটো মেয়েটাকে বিয়ে দিব, কীভাবে আমার ছোটো মেয়েটাকে বিয়ে দিব। এবং ছোটো মেয়েটাকে বিয়ে দিব করে চিন্তা করতে 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 একটা পর্যায়ে আমার বাবা চরমভাবে অসুস্থ হয়ে পড়ল। এবং বাবার ওই অসুস্থতার পরে আমি তখন আমার বাবার কাজের হাল ধরলাম। আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় আমার শিক্ষা জীবনের সমাপ্তি ঘটিয়ে আমার বাবার সাথে আমি তখন আমের বাগানে কাজ করতে শুরু করি। বাবা আর আমি একসাথেই যেতাম, কিন্তু আমার বাবা আমাকে দেখাই দিত কী কী কাজ করতে হবে, আর ওই কাজগুলো আমি করতাম। আমার আব্বা কাজ করতে পারতো না। আমার আব্বা বেশিরভাগ সময় বসে থাকতো, গাছে উঠে গাছের ডাল কাটা এবং সেখানে ওষুধ দেওয়া, আমের যেই ফুল আসে সেই ফুলে ওষুধ দেওয়া থেকে শুরু করে আমের বাগানে অনেক ধরনের কাজ থাকে। আমি তো ছোটো মানুষ ছিলাম, বুঝতাম না যে কোন সময় কোন কাজ করতে হবে, যার জন্য আমার বাবা আমাকে যেভাবে বলে দিত সেম একইভাবে বাবার কথা মতো আমি তখন কাজ করতাম। আলহামদুলিল্লাহ, সময়ের পরিবর্তে একটা সময় আমি তখন পরিপূর্ণভাবে কাজ করতে শিখে গেছি। তখন আর আমাদের তেমন কোনো সমস্যা নাই। আমার আব্বা তখন গেলেও হয় না গেলেও হয়, আমি তখন একাই ওখানে কাজ করতেছি। তো যিনি ওখানকার মালিক ছিল আর কি, যেই হচ্ছে আম বাগানের মালিক ছিল, তিনি ছিল নিতাইদা। তো নিতাইদা খুব ভালো মানুষ ছিল। তিনি হচ্ছে আমার আব্বার সমবয়সী একজন লোক। তো আমি তাকে নিতাইদা বলে ডাকতাম। তো ওই দাদাকে তখন বললাম যে, দাদা আমি তো আপনার এখানে কাজ করি, দিন শেষে আপনি আমাকে 200 টাকা হাজিরা দেন এবং 200 টাকার হাজিরায় কাজ করার পরে ওই 200 টাকায় 100 টাকায় বাজার সাজা চলে যায় আর 100 টাকা পারিবারিক অন্য খরচে হয়ে যায়। আমার কাছে আসলে তেমন কোনো টাকা পয়সা থাকে না। আমার বড় আপুটাকে আমার আব্বা খুব কষ্ট করে বিয়ে দিয়েছে, আমার ছোটো বোনটাকে তো বিয়ে দিতে পারতেছি না। যদি আমার ছোটো বোনের একটা বিয়ের ব্যবস্থা করে দিতেন। তিনি আমাকে বলে, বাপরে আমি বিধর্মী একজন মানুষ, হিন্দু ধর্মের লোক, আমি কেমন করে তোমার বোনকে বিয়ে দিব, এটা তো আর আমার পক্ষে সম্ভব না। আমাদের ধর্ম হলে না হয় এদিক সেদিক কথাবার্তা বলে একটা কিছু করা যেত। আমি তখন বললাম যে, দাদা আপনার কাছে কি কোনো রাস্তায় খোলা নেই? উনি আমাকে বলে, বড় জোরে আমি তোমাকে পছন্দ করি বলে আমি 10,000 টাকা তোমাকে দিতে পারি এবং 10,000 টাকা দিলে পরে দেখো তুমি তোমার বোনের বিয়ে দিতে পারো কিনা। বরাবর বিয়ে দিতে খরচ হয়ে গেল প্রায় 3 লাখ টাকা। ছোটো বোনের বিয়েতে 10,000 টাকা, এটা তো আসলে মানার মতো কোনো বিষয় ছিল না। এবং একটা পর্যায়ে আমার বোনকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা সহ নানান ধরনের বাজে কথাবার্তা বলতে শুরু করে। এবং একটা পর্যায়ে মানুষ বলে যে আমার বোন নাকি খারাপ কাজ করে, বিভিন্ন জায়গায় যায় এবং বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করে এবং সেখান থেকে টাকা আনে। এই বিষয়গুলো আমার আব্বা আম্মা শোনার পরে তারা খুবই কান্না করে এবং ছোটো বোনের বিষয় নিয়ে নানান ধরনের কথাবার্তা হতে হতে একটা সময় দেখা গেল যে আমার বড় বোনের সংসারটাও ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। আমার বড় বোনকে কথায় কথা তার শ্বশুর শাশুড়ি বলে যে তোর ছোটো বোন এটা করে ওইটা করে, তুই তো তোর ছোটো বোনের মতোই হয়েছিস। একইভাবে আমার বড় বোন জামাইও, আমার দুলাভাইও আমার বড় বোনকে খোঁটা মেরে কটক্ষ করে কথা বলতো। আমি চিন্তা করলাম আসলে কি করা যায়, কিন্তু বিশ্বাস করবেন কিনা জানি না, এটাই ছিল আমাদের সমাজ। এবং আমি জানি না বাইরের গ্রামগুলোর কী অবস্থা। আমাদের গ্রামে একটা জিনিসই সবসময় হতো, ধরেন একটা মেয়ের বয়স হয়েছে, তার বিয়ে কেন হয় না, এই নিয়ে তার পরিবারের যতটা টেনশন ছিল তার চেয়েও বেশি টেনশন ছিল পাড়া প্রতিবেশী যেন এই টেনশনে ঘুমোতে পারে না। রাতের বেলায় ঘুমোতে গেলে বুড়া মহিলা তার স্বামীর সাথে বলে, কি ব্যাপার, অমুকের বাড়ির অমুকের মেয়েটার বিয়ে হয় না, কারণটা কি? তো তার স্বামী বলে, চুপ করো। বলে, চুপ করবো কেন, আমাদেরও তো মেয়ে আছে, কই আমাদেরটা তো এরকম হয় নাই, আমরা তো বিয়ে দিয়ে দিছি, এই মেয়ের বিয়ে হয় না, তার মানে মেয়ে দুর্চরিত্রা। এরকম করে প্রতিটা মানুষের মুখে মুখে, প্রতিটা মানুষের ঘরে ঘরে একটা বিষয়ে আলোচনা সমালোচনা, সেটা হচ্ছে আমার বোনের বিয়ে কেন হয় না। এক পর্যায়ে চিন্তা করলাম যে কী করা যায়, কোনো দিক থেকেই তো টাকা পয়সার কোনো উপায় বুদ্ধি করতে পারতেছিলাম না। একদিন আমি আমাদের ওই আম গাছের নিচেই বসে কান্না করতেছি। আমার বয়স তখন মোটামুটি খুব বেশি যে হয়েছে তা কিন্তু না, প্রায় 17 বছরের মতো হবে। তো আমি কান্না করতেছি, একটু লাউডলি কান্না করতেছি, একটু শব্দ করে কান্না করতেছি। তো কান্না করার একটা পর্যায়ে ওই আম বাগানের পাশেই কিন্তু হচ্ছে আপনার রাস্তা ছিল, যেখান দিয়ে মানুষ হাঁটাচলা করতো। এমন সময় রাস্তা থেকে সম্ভবত কেউ একজন আমার কান্নার শব্দ শুনতে পেয়েছে। কান্নার শব্দটা শুনতে পাওয়ার পরে আস্তে করে আম বাগানের ভিতরে ঢুকার পর আমার বলতেছে, আপনি কাঁদতেছেন কেন? এই কথা যখন বলে আমি তখন ফিরে তাকাই দেখি যেটা আর কেউ নয়, আমি যে আম বাগানে চাকরি করি নিতাইদের মেয়ে সুইটি।
সুইটিকে দেখার পরে মানে সুইটি রানীকে দেখার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কিরি ও এখানে। আমি তখন বললাম যে না, এমনিই কান্না করতেছি। পরে আমার বলে, আমার আব্বাকে আপনাকে ঠিকমতো বেতন দেয় না, আপনাকে খাবার দাবার খান না, তাহলে কান্না করেন কেন? আমি তখন বললাম, না রে বোন, এমনিই কান্না করতেছি। তো এই মেয়েটা মানে এমন একটা মেয়ে ছিল, তার খুব মনটা অনেক নরম ছিল। অনেক সময় তাদের বাড়িতে গেলে মানে তারা হিন্দু ধর্মের লোক ছিল, তারপরও আমাকে অনেক কিছু খাবার টাবার মেয়েটা গোপনে এনে দিত। পরে আমি বললাম, সুইটি কিছুই না, আমি ঠিক আছি, সমস্যা নাই, তুমি যাও। তুমি কই যাচ্ছিলে? স্কুল থেকে ফিরছ? বলে হ, স্কুল থেকে বাড়ি যাচ্ছি, কিন্তু আপনার কান্নার শব্দ শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। আমি তখন বললাম, কিছুই না, তুমি চলে যাও, কারণ রাস্তার পাশে মানুষ দেখলে তো অনেক কথাবার্তা বলবে, তুমি চলে যাও। এই কথা বলার পরে মেয়েটা তখন চলে গেল পরে আমার তখন ওই আম বাগানের পাশে তখনই তো আম হয়েছে, মানে আমের ফল হয়েছে, ঠিক এরকম একটা টাইমিং ছিল আর কি। এরকম বলতে আরও 2-1 মাস আগের কথা, যে আমের তখন আমগুলো পাকতেছে মাত্র। তো আমের বাগানে কিন্তু অনেক চুরি হয়, অনেক সময় দেখা যায় অনেকেই ঢুকে আম পেরে নিয়ে যায় চুরি করে। এই জন্য আম যখন পাকা হয়, মোটামুটি আম খাওয়ার মতো উপযোগী হয়, তখনই আম বাগানের ভিতরে আমরা মাচাই করে থাকতে শুরু করি। এটা রাজশাহীর প্রতিটা মানুষে জানে, এভাবেই আমরা থাকি। পরে ওভাবে মাচাই করে আমি তখন মাচার ভিতরে শুয়ে আছি রাতের বেলায়, অনেক রাত। হঠাৎ করে আমার মাচাইয়ের সামনে এসে আমার মাচাইয়ের যে দরজাটা ছিল ওইটা তখন খুলে দিল। বাছাইয়ের দরজা খুলে দেওয়ার পরে আমি তখন তাকায় দেখলাম যে আমার মালিকের মেয়ে সুইটি, ও ওখানে একটা সাদা মানে ড্রেস পরে দাঁড়ায় আছে। আমি প্রথমে ভয় পেয়ে গেলাম যে এত রাতের বেলা আমবাগানে অনেক ভূত তো থাকে, কারণ বিশাল আমবাগান, এখানে জিনভূতেরও একটা মানে ভয় থাকে। ঠিক আমি যেমন কি আপনি? পরে বলে, ভাইয়া ভয় পাইয়েন না, আমি সুইটি। তাই আমি বললাম, সুইটি এত রাত্রে এখানে? বলে, একটু বাইরে আসেন, আপনার সাথে কথা আছে। আমি তখন আবার টর্চ লাইট মেরে দেখতেছিলাম যে ওর ছায়া আছে কিনা, যদি ছায়া থাকে তাহলে সে মানুষ। দেখলাম যে তার বডি শেডও পড়েছে, তাইলে আমি ভাবলাম যে সে মানুষ। পরে আমি আসছি, আয়শা বলতেছি যে কী হয়েছে, তুমি এত রাতের বেলা এখানে কেন আসছো? পরে আমাকে বলে, আমি না ঘুমাইতে পারতেছি না। তাই আমি বললাম, তো তুমি ঘুমাইতে পারো না, আমি কি তোমার ঘুম পাড়াই দিব? পরে হাসতেছে, বলে, না না, ঘুম পাড়াই দিবেন না, মানে একটা টেনশন পড়ে আমি ঘুম আসতেছে না, এই জন্য আপনাকে এই কথাটা জিজ্ঞেস করার জন্য আসছিলাম। আমি তখন বললাম যে ঠিক আছে, বলো কী এমন কথা যেটা বলার জন্য তুমি এরকম রাত দুপুরে আমার মাসায় সামনে চলে আসছো? কেউ দেখে ফেললে তো আমার চাকরিটাই চলে যাবে। আমাকে বলতেছে, আমি না একটা বিষয় খুব খেয়াল করে দেখি, আপনি একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা অবধি 24টা প্রায় 12 থেকে 13 ঘন্টা আপনি আমাদের বাগানে কাজ করেন, এবং এত পরিমাণের কাজ করেন যেটা বলার মতন, একটা মানুষ এত কাজ করতে পারে না। এত কাজ করার পরেও দিন শেষে আপনি আম গাছের নিচে বসেই কান্নাকাটি করেন, বিষয়টা আমাকে খুব কষ্ট দিচ্ছিল। আমি আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার কান্নার কারণটা কি। আমি তখন বললাম, সেই বিকেলের কথা ঘুরে ফিরে তুমি আবার বলার জন্য আসছো? আমাকে বলে, না রাজন ভাইয়া, আপনি রাগ করেন না, প্লিজ আপনি বলেন না কেন কান্না করতেছিলেন। আমি তখন বললাম, সুইটি, আজকে তো তুমি অনেক বড় হয়েছো না? ও বলে, হ্যাঁ বড় হয়েছি। আমি বললাম, 1-2 বছর পরে তো তোমার বিয়ে হবে। ও বলে, হ্যাঁ তা তো হবে। আমি বললাম, ধরো আরও 10 বছর পরে তোমার বিয়ে হলো না, তখন কি হবে? ও আমাকে বলে, এই কী বলেন, 10 বছর পরে বিয়ে না হলে তো আমি ফাঁসি দিয়ে মরে যাব, কারণ গ্রামের মানুষের কথা আমি সহ্য করতে পারবো না। আমি বললাম যে এই কথা যদি তোমার কোনো বড় ভাই জানে যে তুমি ফাঁসি দিয়ে মরে যাবা, তোমার বিয়ে হচ্ছে না বলে, তাহলে তোমার বড় ভাইয়ের চোখে পানি আসবে না? ও বলে, হ্যাঁ তা তো আসবেই, জল তো আসবে, দাদা তো কান্না করবেই। আমি বললাম, আমি হচ্ছি সেই দাদা যে বড় বোনের বিয়ে দিতে পারতেছি না, এবং বিয়ে না দেওয়ার কারণে আমার বড় বোনকে নিয়ে গ্রামের মানুষ বিভিন্ন ধরনের বাজে কথা রটে বেড়াচ্ছে, যে বাজে কথা আমার মা বাবা কেউ নিতে পারতেছে না, এবং আমার বড় বোনকে বিয়ে না দিতে পারার কারণে আজকে আমি ওখানে বসে বসে কান্না করছি। আমি কি করব বলো? আমার বোনটা 2-1 দিন পরেই হয়তো আত্মহত্যা করে মারা যাবে। ও তখন আমাকে বললো যে আপনার বোনকে বিয়ে দিতে পারেন না কেন, বিয়ে না দিয়ে দেওয়ার কারণটা কি? আমি তখন বললাম, সুইটি, খুব কষ্ট করে আমার বাবার ব্যবসার কিছু পুঁজি দিয়ে আমার একদম বড় বোনটাকে বিয়ে দিয়েছে, আর ইমিডিয়েট আমার যে বড় বোনটা ওইটার আমি বিয়ে দিতে পারতেছি না, কারণ আমরা তো ধরেন আমার বোনটা দেখতে খুব একটা সুন্দর না, অনেক কিছু টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা হলে বিয়ে দিতে পারবো, কারণ যেখানেই বিয়ে দেবো সেখানে অন্তত মোটামুটি ফার্নিচার তো দেওয়া লাগবে, আর মোটামুটি ফার্নিচার দেওয়া ছাড়া এরকম কালো আমার এই কালো বোনটাকে কেউই বউ বানায় তার ঘরে নিবে না। তো ও তখন বলতেছে যে আসলে আমি কী বলবো বুঝতে পারতেছি না। তো আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি যদি কিছু দিই আপনি কি নেবেন? আমি বললাম, আরে তুমি আমার কি দেবে, আমার বোনকে বিয়ে দিতে লাখ লাখ টাকা লাগবে, 1 টাকা 2 টাকায় কি আর বোনের বিয়ে হবে? আচ্ছা ঠিক আছে বোন, তুমি এখান থেকে যাও যদি আমার চাকরিটা বাঁচাতে চাও, কারণ আদার্স আমার চাকরিটা চলে যাবে। আমাকে বলে, কি বলেন চাকরি চলে যাবে? আমি বললাম, হ্যাঁ আমার চাকরিটা চলে যাবে, তুমি চলে যাও প্লিজ, তুমি চলে যাও, তুমি এখানে থাইকো না। এই কথা বলার পরে তখন রাগারাগি করলাম, একটা পর্যায়ে তখন চলে গেল। চলে যাওয়ার পরে আমার বসে আমি চিন্তা করতেছি, হায় রে, সান্ত্বনা দেওয়ার মতো তো কোনো মানুষ ছিল না। এই মেয়েটা তো আমার দুঃখে আমার কান্না দেখে আমাকে অ্যাটলিস্ট একটু সান্ত্বনা দেওয়ার জন্য আসছে, এটাই তো আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। যাই হোক, আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করে আল্লাহ যেন মেয়েটাকে ভালো রাখে এবং এই মেয়েটা যেন অনেক বেশি ভালো থাকে, এই দোয়াটা আমি আল্লাহ তাআলার কাছে করি।
তো এভাবে সময়টা কাটতে কাটতে এক পর্যায়ে দেখা গেল যে ও চলে গেছে, এখান থেকে চলে গেছে। আমি রাতে ঘুমায় গেলাম। সকালবেলা আমি যথারীতি আমার কাজ টাজ করতেছি, দুপুরে খাইতে গেলাম, ওদের বাড়ির বাইরেই হচ্ছে আমাকে খাবার দেয়। তখন সুইটি আমার জন্য খাবার নিয়ে আসছে। তো সেদিন আমাকে খুব স্পেশাল খাবার দিয়েছে, মানে সবসময় একটা মাছের টুকরো দিয়ে ভাত দিত, বাট ওই দিন দেখলাম যে 2টা মাছের টুকরো, আবার অনেক ভর্তার আইটেম, অনেক কিছু দিয়েছে। আমি তখন বললাম কী ব্যাপার, আমাকে জামাই আদর করে খাওয়াচ্ছ যে? বলে খান না, একটু খাইলে তো আরও বেশি কাজ করতে পারবেন। তো আমি খাবার দাবার করলাম, ও তখন হাঁড়ি পাতিল প্লেট টেট সব কিছু নিয়ে চলে গেল। যথারীতি বিকেলে কাজ শেষে রাতের বেলা যখন ঘুমোতে গেলাম, ঠিক একই সময় সুইটি আবারও আমার সেই মাছার সামনে এসে আমাকে ডাকতেছে। মাছায় খোলার পরে আমি ওরা দেখে খুব অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, তুমি প্রতিদিন রাতের বেলায় কেন আসো? কেউ দেখলে তো অনেক সমস্যা হয়ে যাবে। লাল কাপড়ে পেঁচানো একটা পোটলা তখন সে আমার হাতে দিল, বললো এটা নেন। আমি বললাম সুইটি এটা কি? ও আমাকে বলে কোনো কথা বললেন না, এটা আপনি নিয়ে যান। আমি তখন বললাম আরে এটার মধ্যে কী আছে, বলে খুলেই দেখেন। পরে আমাকে লাল কাপড়ে পেঁচানো পোটলাটা দিলাম। আমি তখন পোটলাটা খুলে আমি যেন অবাক হয়ে গেলাম। এটার মধ্যে মোটামুটি আপনার ধরেন কিছু গয়নাগাটি, লাইট হচ্ছে ছুরি বা কানের দুল, এরকম কিছু গয়নাগাটি। এগুলো দেখার পর আমি তখন বললাম যে সুইটি বিষয়টা কি, মানে এগুলো এখানে কেন, এগুলো কি? ও আমার বলতেছে এটা আপনি নিয়ে যান, নিয়ে গিয়ে বিক্রি করে আপনার বোনের বিয়ে দেন। আমি তখন বললাম দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এগুলো কোথায় পাইলা? ও বলে আমাদের ঠাকুরঘর থেকে আনছি। আমাদের ঠাকুরঘর থেকে তুমি এগুলো নিয়ে আসছো, তোমার মা বা কেউ দেখে নাই? ও বলে এগুলো ছিল আমার দাদির, আমার দাদি তো মারা গেছে, আমি সব নিয়ে আসি নাই, এটা তো আর মেপে রাখে নাই স্বর্ণগুলা, এইভাবেই রাখা হয়েছে ঠাকুরঘরে, তো সেখান থেকে আমি নিয়ে আসছি। তো আপনি এগুলো নিয়ে যান, নিয়ে বিক্রি করে আপনার বোনকে বিয়ে দেন। এগুলো তো আমাদের কোনো কাজে আসে না, জাস্ট আমার দাদি রেখে গেছে, হয়তো আমার বিয়ের সময় কাজে আসবে। তো এগুলো তো মেপে রাখা হয়নি, আমার দাদির আরও প্রচুর স্বর্ণগয়না ছিল। তো আসলে মূলত সুইটির পরিবার আগে ছিল এখানকার রাজা আর কি, যেরকম রাজা থাকে না রাজার, এরকম একটা রাজার পরিবার তাদের ছিল আর কি। এবং সুইটির দাদিও যথারীতি খুব নামি দামি একটা পরিবারের মেয়ে ছিল, মহিলা ছিল। তো এক পর্যায়ে আমি তখন বললাম যে না আমি এগুলো নিব না, এগুলো নিলে নিতাইদা আমাকে মেরেই ফেলবে। ও আমাকে বলে দেখো বাবা কিচ্ছু জানবে না, বাবা এই বিষয়ে কোনো কিছুই জানবে, তুমি এগুলো নিয়ে যাও এবং নিয়ে গিয়ে তুমি এগুলো বিক্রি করে ফেলো, বিক্রি করে তোমার বোনটার অ্যাটলিস্ট বিয়েটা দাও। আমি তখন বললাম সুইটিটা ভালো হবে না, তুমি একটু বুঝতে চেষ্টা করো, তুমি বিপদে পড়বা, সাথে সাথে আমিও বিপদে পড়বো। ও আমাকে বলে আমরা কেউ বিপদে পড়বো না, বরং একটা মানুষ বিপদ থেকে বেঁচে যাবে তুমি যদি এই কাজটা করো, তুমি নিয়ে যাও, তোমার 2টা পায়ে ধরি। এই কথা বলে যখন কান্না করতে শুরু করলো, আমার ভিতরটা তখন একদম নরম হয়ে গেল। আমার আচ্ছা ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি, তুমি টেনশন করো না, তুমি ঘরে যাও। পরে ও ঘরে গেল, আমি তখন এটা নিয়ে মাথার ভিতরে ঢুকে চিন্তা করতেছি কী করব। এই যে গয়নাগাটিগুলো, আমি খুব ভয় পাচ্ছিলাম, মানে আমি অতটা সাহসী কোনো ছেলে ছিলাম না যে বুকের ভিতর অনেক সাহস, যে কোনো কাজ যে কোনো স্টেপ খুব দ্রুত নিতে পারবো এরকম না, একটু কম সাহসী মানুষ ছিলাম। পরে ভাবতেছিলাম যে কি করা যায়, মানে কি করবো নিয়ে চিন্তা করতেছি। একটা পর্যায়ে ভেবে চিন্তে দেখলাম যে ভাগ্যে যা আছে তাই হবে, ও যেহেতু দিয়েছে অ্যাটলিস্ট আমার বোনের বিয়েটা আগে হয়ে যাক, আমার বড় বোনের বিয়েটা হোক, এরপরে যা চিন্তা ভাবনা করার তা পরেই করা যাবে। আমি তখন এই জিনিসগুলো নিয়ে আমার মায়ের কাছে দিলাম পরের দিন। মা তখন এসব হাতে পায়ে তো কান্না শুরু করে দিল, এগুলো তুই কই পাইছিস, এরকম স্বর্ণগয়না তো একটা কোথায় পাওয়া গেল? আমি তখন মারে বললাম যে মা এই ঘটনা এই মেয়েটা দিয়েছে। মা বলে যদি নিতাই জানতে পারে তাহলে তোকে মেরেই ফেলবে রে বাবা। আমি বললাম মা আমার মৃত্যুতেও যদি আমার বোনটার বিয়ে হয় তাতেও আমার শান্তি মা, আমার কবরে ওই আত্মা নিবৃত্তি শান্তি পাবে। আমার মা তখন কান্না করে দিয়ে গয়নাগুলো হাতে নিয়ে বলল বাবা রে জানি না তোর ভাগ্যে কী আছে, তবে আমি মা হিসেবে দোয়া করে যাই আল্লাহ তোকে একদিন খুব ভালো রাখবে। এই কথা বলার পর আমার মা তখন গয়নাগাটিগুলো নিল এবং যথারীতি আমার বোনকে বিয়ে দেওয়ার জন্য পূর্ব যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন জায়গায় লোক খুঁজতে শুরু হলো। এক পর্যায়ে মোটামুটি খুব ভালো একটা পরিবারে আমার বোনের বিয়ে হয়ে গেল। গয়নাগাটি বিক্রি করার পরও আরও প্রায় 60-70 হাজার টাকার মতো বাঁচছে, সেই টাকাটা আমার মা আমাকে দিয়ে দিয়েছে। আমি এই টাকাটা সুইটিকে দিলাম যে সুইটি আমার বোনের তো বিয়ে হয়ে গেছে, এবং ওই বিয়েতে আমি সুইটিকে দাওয়াত করেছিলাম কিন্তু ও যায় নাই। মানে ওরা আসলে হিন্দুরা আমাদের মুসলমানদের বিয়েতে খুব বেশি একটা যায় না, কারণ আমরা গরু জবাই করাই তো এই জন্য, তো ওরা আমার বিয়েতে গেল না। তো যাই হোক আমার বোনের বিয়েটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর অবশিষ্ট যে টাকাগুলো ছিল এই টাকাগুলো আমি সুইটিকে দেওয়ার জন্য ওরে বললাম যে সুইটি এক পর্যায়ে এই টাকাগুলো তো বেঁচে গেল, টাকাগুলোর তো কোনো কাজে আসলো না, তুমি এই টাকাগুলো নিয়ে যাও। আমার বলতেছে আমি এই টাকা নিব কেন, এটা আপনি আপনার কাছেই রেখে দেন, আপনি তো মানে মাস শেষে যা টাকা বেতন পান সব টাকাই তো আপনার এমনি এমনি খরচ হয়ে যায়, আপনার কাছে তো আর কোনো টাকা থাকে না, এই টাকাটা আপনার হাতে রাখেন, আপনি ফল ফ্রুট কিছু খাইয়েন। যে না এটা ভালো হবে না, এটা ভালো দেখায় না, তোমার টাকাই তো আমার বোনের বিয়ে হলো আর আমিও তোমার টাকা শোধ করে দিব, কত টাকার গয়না বেচেছি আমার মায়ের কাছে অ্যাকাউন্ট আছে, তো এটা হিসাব করে দিয়ে দিব। ও
আমাকে বলে, বাহ, আমি কি আপনার কাছ থেকে ধার দিয়েছি? আমি তো ধার দিই নাই, আমি আপনাকে আমার ভিতর থেকে জাস্ট সাহায্য করেছি। মনে হচ্ছিল যে আপনাকে সহযোগিতা করা দরকার, আমি আপনার বন্ধুর মতো আপনাকে সহযোগিতা করেছি। এরকমভাবেই তখন এই সুইটি মেয়েটার সাথে আমার মোটামুটি একটা ভালো লাগা, একটা সম্পর্ক তৈরি হয়। তো আমার এই মেয়েটার প্রতি খুব মায়া কাজ করে। আমার মাও ঘরে গেলে সবসময় বলে যে মেয়েটা কেমন আছে, এবং আমার মা বাসার মধ্যে ধরেন পিঠা এটা ওইটা বানাইলে আমাকে দেয়, দিয়া বলে যে জান এগুলা যাও, এগুলো সুইটিকে মানে সুইটিকে দিস। তো আমি গোপনে গোপনে সুইটি যখন স্কুলে যায় আমবাগানের পাশে দিয়ে আমি তখন ওরে ডাইকে এগুলো দিই যে সুইটি আমার মা দিছে খায়ও। তো স্কুলে গিয়ে আবার খায়, আবার মুসলমানের খাবার বাড়িতে নেয় না, বাড়িতে নিলে ওর বাপ মা বকা দিবে, এই জন্য স্কুলে নিলে ওর আর যে মুসলিম বান্ধবী আছে সবাইকে নিয়ে টিয়া ও তখন খুব মজা করে খায়। এরকম করে দিন রাতগুলো পার হইতে আসে, এবং সুইটিও আমাকে খুব ভালো বুঝে, আমিও তাকে অনেক ভালো বুঝি। এরকম করতে করতে একদিন আমাদের আম বাগানের মধ্যে সুইটি কী করলো, তার আরেকটা বান্ধবী আছে সালমা নামের, ওই মেয়েটাকে নিয়ে তখন আম পাড়ার জন্য আসছে, পাকা আম পাড়ার জন্য আসছে। আমারে বললো যে কয়টা পাকা আম পেড়ে দেন, আমি আপনাকে দিব, মানে আমার বান্ধবীকে দিব। পরে আমি অনেকগুলো পাকা আম পেড়ে দিলাম। তাই কী করলো, তার বান্ধবী সালমাকে দিল। দেওয়ার পরে ওই সময় কিন্তু আমার কাছে মোবাইল ফোন টোন কিছুই নেই, মোবাইল ফোন নাই। তো মোবাইল ফোন কিন্তু মোটামুটি ওই সময় বের হয়েছে, সবার কাছে ফোন টোন আছে, বাট আমার কাছে কোনো ফোন নাই, কারণ ফোন কেনার মতো কোনো সামর্থ্য আমার নাই। একটা পর্যায়ে তখন হলো কি, ওই মেয়েটাকে আমগুলো দেওয়ার পরে মেয়েটা তখন চলে গেল। চলে যাওয়ার পরে দুই দিন পরে সুইটি আমার বাগানে এসে বলতেছে যে রাজন ভাই, আপনার একটা কথা বলবো, যদি আপনি কাউরে না বলেন। বললাম না, আমার কাউরে বলার প্রয়োজন কি, আমি কাউকে বলবো না। কি বলে, আমার বান্ধবী সালমা সেদিন আমবাগানে আসছিল না? আমি বললাম হ্যাঁ। তো আমার বান্ধবী না আমাকে একটা কথা বলছে আপনাকে বলার জন্য। আমি তখন বললাম ভালো কথা, তোমার বান্ধবী কী কথা বলছে আমারে বলো। বলে, আমার বান্ধবী বলছে আপনার নাকি দেখতে অনেক হ্যান্ডসাম, আমার বান্ধবী আপনাকে পছন্দ করছে, আপনি যাতে প্রেম করতে চায়। ও তখন ক্লাস 9-এ পড়ে আর কি, 9-এ পড়তো। আমি তখন বললাম কী বিষয়ে আমার সাথে প্রেম করতে চায়? আমি হতবাগা গরিব, এবং আমি ঠিকমতো মুখে একটু মানে সাবান দিতে পারি না, চুলে একটু সাবান দিয়ে চুলটা ধুইতে পারি না, আর আমার এক মেয়ে পছন্দ করে। আমার যে জীবনে কেউ কখনো পছন্দ করবে এটা তো আমার স্বপ্নেও ছিল না। আমারে বলে যে না, আমার বান্ধবী আপনাকে পছন্দ করছে, এখন আপনি রাজি আছেন কিনা বলেন, যদি আপনি রাজি থাকেন তাহলে আমি আমার বান্ধবীকে বলবো। তো আমার ভিতর তখন কেন জানি মনে হলো যে আমারও তো বিয়ে করার দরকার, বয়স হয়েছে, আমার মা বাড়িতে একা একা কাজ টাজ করে। তাই আমি বললাম যে মেয়ের বাবা কি করে? বললো মেয়ের বাবা এমনি মাঠে ঘাটে কাজ করে, একটু গরিব টাইপেরই। তো আমার হঠাৎ করে মনে হলো যে তাহলে তো ঠিকই আছে, যেহেতু মেয়েটা গরিব টাইপের, তাই ওর সাথে প্রেম করা যায়। আমি ওরে বিয়ে করবো, বিয়ে করলে অন্তত আমাদের পরিবারে একটা সদস্য বাড়বে। আমার আম্মা সারাদিন কাজ টাজ করে, খুব খারাপ অবস্থা, আব্বা অসুস্থ, 2টা বোন তো ছিল, বিয়ে হয়ে গেল। তাই আমি বললাম যে ঠিক আছে, মেয়ে যদি আমাকে পছন্দ করে তাহলে আমি তার সাথে প্রেম করতে রাজি আছি। পরে আমারে বললো সত্যি তো, দেখে না। আমি বললাম যে না ঠিক আছে। পরে বলে তাইলে ঠিক আছে, আমি ওরে বলবো আপনাকে আপনার সাথে দেখা করার জন্য, বা আপনার তো মোবাইল ফোন নেই, আপনাকে চিঠি লেখার জন্য। আমি যে আমার মোবাইল ফোনটা নাই, তুমি ওরে বললো ওর যদি কোনো কথা থাকে যাতে এসে সরাসরি আমাকে বলে। এর 2 দিন পরে হঠাৎ করে সুইটি হাতে করে একটা চিঠি নিয়ে আসছে, এসে আমাকে বলতেছে রাজন ভাইয়া, এটা হচ্ছে আপনার জন্য মানে পাঠাইছে, আমার বান্ধবী সালমা পাঠাইছে। আমি তখন বললাম যে কী ব্যাপার দেখি। চিঠিটা নিলাম, নেওয়ার পর আমি এটা পড়লাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর ছিল হাতের লেখাগুলো, খুব সুন্দর করে মনের মাদুলিতে মিশে থাকা সমস্ত কথাবার্তাগুলো আমাকে লিখে পাঠালো। আমার তখন খুব ভালো লাগলো। আমিও তখন যথারীতি উত্তর লিখলাম যে সালমা, তোমাকে আমার ভীষণ ভালো লাগে, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, এরকম করে লিখলাম। লেখার পরে সালমা তখন এটা যথারীতি নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মানে সুইটি নিয়ে গিয়ে সালমাকে দিল। 2 দিন পরে সালমা আবার রিপ্লাই দিল। এইভাবে প্রায় পুরো 15-20 দিনের মতো আমরা চিঠিপত্রের মাধ্যমে কথাবার্তা আদান প্রদান করি। চিঠিও আমাকে চিঠি লিখে, আমি ওকে চিঠি লিখি, কথাবার্তা মানে চিঠিপত্রের মাধ্যমে আমাদের মোটামুটি কথাবার্তা হচ্ছে বা সব কিছুই ঠিক আছে। একটা পর্যায়ে আমি তখন ওকে চিঠির মাধ্যমে দেখলাম যে তুমি একদিন আমার বাগানে আসো, এবং বাগানে আসলে আমি তোমার সাথে একটু দেখা করব। 2 দিন পরে চিঠির উত্তরে সে আমাকে লিখলো যে আম বাগানের ভিতরে সে যাইতে পারবে না, আম বাগানে নাকি ভূত থাকে, সে ভয় পায়। আমি তোকে আবার রিপ্লাই লিখলাম যে তুমি কোথায় কোন জায়গায় আমার সাথে দেখা করবা সেটা তুমি আমাকে একটু বলো, আমি তোমার সাথে দেখা করব। উত্তরে সে আমাকে জানালো যে ঠিক আছে, আমি কখন ফ্রি থাকি, কোন জায়গায় থেকে আপনাকে বলবো, তবে একটু অপেক্ষা করতে হবে। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে আমাদের এখানে একটা মেলা বসেছিল। মানে আপনার এই মেলাটা কিন্তু কোনো মেলা না, মানে হিন্দু ধর্মের যে মেলাগুলো হয় বাৎসরিক মেলা, এরকম মেলা না। এমনিতেই কিছু দোকানপাট মিলে একটা মেলা বসছে, কিছু তাদের সেলস বাড়ানোর জন্য একটা মেলা বসেছে। তো আমার মা আমারে বললো যে মেলার মধ্যে সস্তায় অনেক কিছু পাওয়া যায়, অনেক হাঁড়ি পাতিল বা মহিলাদের অনেক কিছু মেলাতে সস্তায় পাওয়া যায়। আমার মা আমারে বললো এই জিনিসগুলো মেলা থেকে কেনার জন্য। পরে আমি বিকালবেলা নিতাই দ্বারা বললাম যে দাদা আমি একটু মেলাতে যাব, আমার মায়ের কিছু জিনিসপত্র কিনে নিতে হবে। উনি আমাকে বললো আচ্ছা ঠিক আছে বাবা যাইস। তো বিকেলবেলা আমি তখন নিতাই দ্বারে বসাইয়া, মানে সুইটির আব্বাকে আমি আমবাগানে বসাইয়া আমি তখন হচ্ছে দিকে গেলাম।
মানে বাগানের দিকে গেলাম, মানে আপনার ওই যে ইয়ের দিকে, মেলার দিকে গেলাম। তো মেলায় যাওয়ার পরে কেনাকাটা করতেছি, একটা পর্যায়ে হঠাৎ করে দেখলাম আমার ভালোবাসার মানুষ, আমি যাকে ভালোবাসি, আমার সালমা অন্য একটা ছেলের সাথে হাত ধরে মেলার মধ্যে হাঁটতেছে। এটা দেখার পরে আমার তখন হঠাৎ করে কলিজাটা মসুর দিয়ে উঠলো, মানে ভিতরটা ফেটে গেল। এবং আমি ওকে দেখা মাত্র তখন কী করলো, দৌড় দিয়ে চলে যাচ্ছে। তো দেওয়ার পরে আমার তখন খারাপ লাগলো যে এই মেয়েটা তো বাটপার, আমার সাথে প্রেম ভালোবাসা করে এখন আরেকটা ছেলেকে নিয়ে মেলায় ঘুরতেছে, আবার যেরকম করে আমাকে ঠকাচ্ছে এরকমভাবে হয়তো ওই ছেলেটাকেও ঠকাচ্ছে। আমি একটা পর্যায়ে তার পিছনে দৌড় দিলাম। দৌড় দেওয়ার পরেও তখন হঠাৎ করে কী করলো, ছেলেটা কোথায় যেন চলে গেল, মানে ওই ছেলেটাকে ইশারা দিল, ছেলেটা চলে গেল। ও তখন দাঁড়িয়ে আসছে। আমি বললাম যে দাঁড়াও সুইটি, এই সালমা এটা কে? পরে আমাকে বলো ভাই এটা আমার, মানে কই কেউ না তো, এরকম করে বলে। আমি বললাম কেউ না মানে তুমি এইমাত্র বললা আবার বলতেছো কেউ না, আমি দেখলাম তো তোমার পাশে যে চলে গেল। পরে আমাকে আমরা একসাথে ক্লাসে পড়ি তো, আমার ক্লাসমেট। আমি বললাম কী বলো তোমার ক্লাসমেট, দেখে তো মনে হলো অনেক বড়। তো আমাকে বলে না ভাইয়া, মানে কিছু না, আপনি না কিছু না ভাইয়া, আপনি কিন্তু আবার সুইটিরে কিছু বললেন না। আমি তখন বললাম যে সুইটিরে বলবো কেন, সাবজেক্ট তো আমার, এখানে তো সুইটির সাবজেক্ট না, মানে আমি সুইটিকে কেন বলবো। আমাকে বলে ভাই প্লিজ আমি এখন চলে যাই, আমার ভালো, দাঁড়াও। এই কথা বলে হাত চেপে ধরলাম। ধরে আমি বললাম তোমার সাথে কথা আছে। বলো ভাই আপনি এরকম হাত ধরে টানাটানি করতেছেন কেন? আমি বললাম তোমার সাথে আমার কথা আছে, তুমি চলো। এমন করে আমি তারা মেলার বাইরে নিতেছি, বাট ও খুব টানা হেঁচড়া করতেছে যে যাবে না, মানে একটু ইয়ে করতেছে। এরকমভাবে মেলায় পোলাপাইন জমে গেল। কিছু পোলাপাইন থাকে না যে উশৃঙ্খল পোলাপাইন, যেগুলো অলওয়েজে মেলার চারপাশে ঘোরাফেরা করে, মেয়েদেরকে টিচ করে, এই টাইপের কিছু লাপাঙ্গা পোলাপাইন আইসা সালমারে বলতেছে সালমা কী হয়েছে? বলে ভাইয়া দেখেন না উনি আমার হাত ধরে টানাটানি করতেছে। আমি তখন বললাম যে ও আমার গার্লফ্রেন্ড। এটা বলার পরে সালমা বলতেছে গার্লফ্রেন্ড মানে আমি কার গার্লফ্রেন্ড, আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি? আমি বললাম তুমি আমাদের চিঠি লেখো না। ও বলে আমি আপনাকে চিঠি লিখতে যাবো কেন? আমি বুঝতে পারলাম যেখানে পোলাপাইন দেখার পরে ও এখন চেঞ্জ হয়ে গেছে। তাই বললাম ঠিক আছে, তুমি যদি আমার সাথে কোনো সম্পর্ক নাই থেকে থাকবে তো ফাইন, ঠিক আছে তুমি চলে যাও। হাত ছেড়ে দিলাম। বাট ওখানকার পোলাপাইনগুলো তখন আমার আটকায় আমার মানি ব্যাগ টেক ছিল, টাকা ঢুকেছিল, ওগুলো রেখে দিল এবং আমাকে কয়েকটা থাপ্পড় দিয়ে মেলা থেকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে আমি তখন মেলাতে গেলাম। মেলাতে যাওয়ার পরে এই দিনে সন্ধ্যার পরে হঠাৎ করে সুইটি আমার আমবাগানে আসছে। আইসা বলতেছে ভাইয়া এই সালমা তো আপনার জন্য চিঠি লিখছিল একটা, এটা তো দিতে মনে নেই, এটা দিতে আসছি নেন। পরে চিঠিটা হাতে নেবে, চিঠিটা ছিঁড়ে ফেলছে, একদম ছিঁড়ে ফেলছে। আমাকে বলে কী ব্যাপার ভাই, চিঠি ছিঁড়ে ফেললেন কেন, আর আপনার মুখে এরকম মায়ের দাগ কেন, কী হয়েছে, আপনি কেউ মারছে? আমি বললাম তোমার বান্ধবী একটা বাটপার, একটা প্রতারক। আমাকে বলে বাটপার প্রতারক মানে? আমি বললাম বাটপার প্রতারক নয় তো কি, ও আমার সাথে প্রেমের অভিনয় করছে। তুমি জানো আমি আজকে মেলাতে গেছিলাম এবং মেলাতে যে ঘটনাগুলো ঘটেছে সব ঘটনাগুলো আমি তখন সুইটিকে জানাইলাম। সুইটিগুলো জানার পরে কেমন যেন একটু অবাক হয়ে গেল। আমাকে বলতেছে আচ্ছা যা হবার তা হয়েছে, আমি আমার বান্ধবীকে ম্যানেজ করব, তো ঠিক আছে আপনি এটা নিয়ে কোনো মানে টেনশন করার দরকার নেই, আপনি কাউকে বলার দরকার নেই। আমার বান্ধবীর হয়তো ওর তো অন্য ছেলেদের প্রতি আকর্ষণ আছে এই জন্য হয়তো, আচ্ছা ঠিক আছে আমি চলে যাচ্ছি। এই কথা বলে তখন খুব তাড়াহুড়ো করে চলে গেল। তাড়াহুড়ো করে এখান থেকে চলে যাওয়ার পরে আমি তখন এই মানে ইয়েটার মধ্যে মাসার মধ্যে বসে বসে চিন্তা করতেছি। প্রথম কথা হলো সালমা আমার সাথে দেখা করতে চায় না। আমি তাকে যতই রিকোয়েস্ট করলাম আমবাগানে আসো বা আমবাগানের বাইরে কোথাও দেখা করবো, ও আমার সাথে দেখা করতে রাজি হলো না। শুধুমাত্র চিঠিপত্রের মাধ্যমে ওর কথা হলো এবং ওর চোখে মুখের দিকে তাকে আমি যেটা দেখলাম যে ও আসলে মূলত মানে আমার সাথে কোনো অভিনয় মানে মিথ্যা বললো না, মানে সালমা আর কি মিথ্যা বললো না, এটা আমি তার চোখের দিকে তাকে বুঝতে পারছি। পরে চিঠিটা তো ছিঁড়ে ফেলে দিলাম। পরে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। পরের দিন আমি তখন আমবাগানে বসে আছি। সুইটি তখন আমবাগানের পাশ দিয়ে স্কুলের দিকে যাচ্ছে। যেতে যেতে একটা গাছের পিছনে দাঁড়ায় আমার দিকে খুব উকি মেরে তাকাইছে। তার উকি মেরে তাকানো দেখে আমি তখন ডাক দিলাম, এই এদিকে আসো, এদিকে আসো। পরে বলে যে কী হয়েছে? আমি বললাম তোমার বান্ধবীরে বলে দিবা যাতে আমার সাথে আর কোনো কথাবার্তা না বলে, আমার সাথে কথা বললে খুব খারাপ হয়ে যাবে কিন্তু। বলো আচ্ছা ঠিক আছে আমি আমার বান্ধবীকে বলে দিব, ও আর আপনার সাথে কথা বলবে না। এই বলে মানে সুইটি তখন চলে গেল এবং তারই মাঝে 3-4 দিন 5-6 দিন পেরিয়ে গেল, কিন্তু কোনোভাবেই এই সালমা আর সুইটি আমার সাথে কেউই দেখা করলো না। এই যে একটা রিলেশন ব্রেকআপ হয়ে গেল বা যে মেয়েটার সাথে আমার চিঠিপত্রের মাধ্যমে একটা প্রেম ভালোবাসা ছিল সেটা হঠাৎ করে ভেঙে গেল, সুইটিও এই বিষয়ে কোনো কিছু বলে না এবং সালমা তো নাই। তার কয়েকদিন পরে আমি তখন একদিন সালমাদের স্কুলের সামনে গেলাম লাঞ্চ আওয়ারে। যাওয়ার পরে আমি সেখানে আমাদের এলাকারও কয়েকটা মেয়ে পড়তো, তাদেরকে দিয়ে সালমাকে ডাক দেওয়া এলাম। সুইটিকে আমি কোনো কিছুই বলি নাই। ডাক দেওয়ার পরে ওই দিন সুইটি স্কুলে গেছে কি যায় না আমি জানি না, বাট ডাকার পরে সালমা তখন আসছে। আসার পরে আমি বললাম যে কেমন আছো? পরে আমাকে বলে আপনি আমাকে ডাকছেন কেন? আপনি সেদিন মেলায় আমার সাথে যা করছেন এটা আপনি মোটেও ভালো করেন নাই। আমি তখন বললাম ভালো করে নেই মানে তুমি আমার সাথে প্রেম ভালোবাসা করবা, এরপরে অন্য ছেলেকে নিয়ে তুমি ঘুরবা। ও বলে দেখেন আমি অন্য কোনো ছেলেকে নিয়ে ঘুরি না, এটা আমার বয়ফ্রেন্ড। আমি বললাম তো আমি যদি ওটা যদি তোমার বয়ফ্রেন্ড হয়ে থাকে তাহলে আমি কে? ও বলে আপনি আমার ভাই,
আমি বললাম তাহলে কি ভাইয়ের কাছে প্রতিদিন এভাবে চিঠি লিখে চিঠির উত্তর নিয়ে যাও, ভাইকে চুমো দাও? ও তখন হঠাৎ করে বলতেছে, ও আচ্ছা, আপনি তো একটা বিষয় জানেনই না, আপনি তো একটা বিষয় জানেনই না। আমি বললাম যে কোন বিষয়? ও আমাকে বলে, আচ্ছা আপনার কাছে যে চিঠি লেখে, চিঠিগুলো আসলে আমি লিখি না, এগুলো সবই সুইটি লেখে, এবং যে চিঠির উত্তরগুলো আপনি দেন এগুলো সুইটিয়ে পড়ে, মূলত সুইটি আপনারা পছন্দ করে। আপনি আমার কথা বিশ্বাস না করলে সুইটির কোনো একদিন খাতা কলম নিয়েন, দেখবেন সুইটির হাতের লেখার সাথে আপনার হাতের লেখা মিলেই দেখেন। সুইটি আমাকে এটা বলছিল, আমি ওর খুব বকাবাধ্য করছি যে কেন আমার নাম বিক্রি করে আপনার সাথে প্রেম করে। মানে আমি তখন যেন আসমান থেকে পড়ছি, এটা কী বলে এটা? এত সহজ বাক্যে, এত সহজভাবে এত একটা হার্ড কথা খুব ইজিলি বলে ফেললো। আমি তখন বললাম যে তুমি কি এটা সত্যি বলতেছো? বলে সত্যি না মিথ্যা আপনি ওর খাতা দেখলে বুঝতে পারবেন, আমি যাই। এই কথা বলে ও তখন চলে গেল। কিন্তু আমার যতটুকু জ্ঞান বুদ্ধি বা আমার যতটুকু বুদ্ধিমাত্রায় আমি বুঝতে পারলাম যে মেয়েটা আমার সাথে এক বিন্দু পরিমাণের মিথ্যা বলে নাই। মানে এই যে সালমা আমার সাথে কথা বলেছে, সে এক বিন্দু পরিমাণে আমার সাথে মিথ্যে বলে নাই, পুরোটাই সত্যি বলছে। এরপরে আমি আমবাগানে চলে গেলাম। এরপর থেকে আমার আমবাগানের পাশ দিয়ে সুইটি আর চলাফেরা করে না, এবং সুইটি আর আমার খাবারও দেয় না। আমি যখন দুপুরে খাবার খাইতে যাই, সুইটির মা তখন আমার খাবার দেয়। এইভাবে কয়েকদিন পর একদিন সুইটির আম্মা মানে নিতাইদের বউ আমার জিজ্ঞেস করে যে কী ব্যাপার রাজন, তোমার সাথে কি সুইটির কোনো ঝামেলা হয়েছে? আমি বললাম না কাকি, কোনো ঝামেলা তো হয়নি, কী হয়েছে? বলে না, সুইটি আগে তোমার খাবার দিতে আসতো, বাট এখন যদি বলি যে যা তো রাজনরাই খাবার দেয়, এখন আরও খাবার দেয় না, ঘটনা কি? আমি বললাম তা তো আমি বলতে পারি না, ঘটনা কি? তো এরকমভাবে আমি তো বুঝে গেছি যে চিঠি ও আমাকে লিখছে। পরে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আরও বেশ কয়েকদিন হয়ে গেল, ও আর এই রাস্তা দিয়ে যায় না, অন্য একটা মাটির ভাঙা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে যায়। তো একদিন ভাই প্রচুর বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি হওয়াতে ওই রাস্তাতে এত পরিমাণের কাদা হয়েছে যে ওই রাস্তা দিয়ে মানুষ হাঁটার কোনো অবস্থা নেই। মানে সুইটি এখন বিকল্প যে রাস্তাটা অবলম্বন করে, যেটা দিয়ে স্কুলে যায় আসে। তো এবার সোনার চানি করলো কি, বৃষ্টি হওয়ার কারণে বিকালবেলা আমার বাগানের সামনে দিয়ে যে রাস্তা ছিল এই রাস্তা দিয়ে যাচ্ছে। তো সারাদিন বৃষ্টি হওয়ার কারণে মানুষজন খুব একটা মাঠে ঘাটে নাই, রাস্তাঘাট ফাঁকা। আমি বাসের মধ্যে বসে আছি, দেখছি ও যাইতেছে, মানে খুব একেবারে উকি মেরে মেরে আমার দিকে তাকায়, খুব মানে একদম ভয়ে ভয়ে যাচ্ছে। আমি তখন আস্তে করে বাসের দিকে বের হয়ে আম গাছের ভিতর দিয়ে ঘুরে এক পাশ দিয়ে গিয়ে দাপ করে হাত চেপে ধরছি। হাত চেপে ধরার পর তখন বলে, হাত ধরছেন কেন, হাত ছাড়েন। আমি বললাম হাত ছাড়বো না, আসো তোমার সাথে কথা আছে। ও বলে, দেখেন আপনার সাথে আমার কোনো কথা, আমি চিৎকার করো। আমি চিৎকার করো, তুমি যদি চিৎকার করো তাই তোমার আব্বা আসবে, দেখবে, সমস্যাকে চিৎকার করো। এক পর্যায়ে ও বলতেছে, এরকম অসভ্য ছেলেদের মতো আপনি হাত পা ধরে টানাটানি করতেছেন কেন? আমি বললাম তুমি বাসের মধ্যে আসো। পরে বৃষ্টির মধ্যে আমি ওরা একদম সাহস করে, কারণ আমি কিন্তু সুইটের রাগ থেকে পছন্দ করতাম, এটা সত্য কথা। সুইটি যখন আমার কাছে এসে সালমার কথা বললো, বাট আমার তখনও সুইটিরে ভালো লাগতো, আমার সুইটির প্রতি টান ভালোবাসা ছিল। পরে আমি ওরা টাইনে টেনে কোনো রকমের বাসার ভিতরে ঢুকে ফেলছি, ঢুকে বাসায় দরজা লাগাই দিয়েছি। ও বলে, কী হয়েছে, দরজা লাগাইলেন কেন? আমি বললাম, আমার ভালোবাসো না? ও বলে, না, কী বলছে আপনার ভালোবাসি? আমি বললাম, আমার ভালো না বাসলে ঠিক আছে, আমার ভালোবাসো না তো আমি তোমার আব্বার কাছে গিয়ে বলতেছি, আর যে চিঠিগুলো আমার দিলে এগুলো সবই আমার কাছে আছে। পরে বললো, খবরদার, এই চিঠি কিন্তু আপনি আমার আব্বারে দিবেন না। বলে, কেন দিব না? কেন দিব না? কারণ দিলে পরে তোমার আব্বা তোমার হাতের লেখার সাথে মিলিয়ে বুঝিয়ে ফেলবে এগুলো তোমার চিঠি। ও বলে, না, বান্ধবী সালমা আমার সাথে বেইমানি করছে, সালমা আমার দিয়ে চিঠি লেখাইছে। আমি বললাম, তাই? ও বলে, হ্যাঁ। আমি, ঠিক আছে ফাইন, এটাই তোমার আব্বাকে বলবো, তুমি স্কুলে গিয়ে তোমার বান্ধবীর চিঠি লিখে আমারে দাও। বলে, না না না, এটা আপনি আব্বারে বললেন না। আমি বললাম, ঠিক আছে, তবে এটা আমি তোমার আব্বাকে গিয়ে বলবো যে তুমি ঠাকুরঘর থেকে তোমার দাদির স্বর্ণগয়না চুরি করে এনে আমাকে দিয়েছো আমার বোনের বিয়ের জন্য। ও বলে, আমি আপনার উপকার করলাম আর আপনি আমার ক্ষতি করবেন? হ্যাঁ। বললাম, তুমি আমার উপকার করলা আর আমি তোমার ক্ষতি করব, তুমি এটা বুঝলা? আর আমি তোমাকে ভালোবাসলাম, তুমি অন্য একটা মেয়ের সাথে আমাকে তুলনা করাই দিয়া আমার বুকের ভিতর ভালোবাসার জন্ম দিয়া তুমি আমার মনটাকে এইভাবে ভেঙে দিলা, এটা কি তুমি আমার ক্ষতি করো নাই? ও তখন একদম চুপ হয়ে গেল। আমি বললাম, তুমি আমার দিকে তাকাও সুইটি, সত্যি করে বলো চিঠিগুলো কে লিখেছে? ও তখন আদো আদো করে আমার মুখের দিকে তাকায় বলে, চিঠিগুলো আমি লিখেছি। আমি বললাম, তাহলে তুমি সালমান নাম কেন ব্যবহার করলা? ও বলে, আমি সালমান নাম ব্যবহার করেছি এই কারণে, আচ্ছা আপনি তো আমাদের এখানে থাকেন, আমাদের এখানে কাজ টাজ করেন, যদি আপনি আমার আব্বাকে বলে দেন, আমার আব্বা তো খুব রাগী মানুষ, আমাকে মারবে, আমার ক্ষতি করবে, এই জন্য আমি ভয়ের কারণে আমি আপনাকে মানে ওভাবে বলতে পারি না। হ্যাঁ। বললাম, জানো, ভালোবাসা অনেক বড় একটা বিষয়, ভালোবাসা কোনো ছোট বিষয় নয়। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার পছন্দ হয়েছে, এই কথাটা আমিও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু এটা বলার আগেই তুমি সালমার সাবজেক্টটা আমার সামনে এমনভাবে তুলে ধরেছো, আমি চিন্তা করেছি তুমি বিধর্মী একটা মেয়ে, তুমি তো আমাকে বিয়ে করবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি নিতাইদের মেয়ে, তোমার অনেক বেশি সয় সম্পত্তি, টাকা পয়সা, তুমি বড়লোক বাপের মেয়ে। তো সেই ক্ষেত্রে আমি আর তোমাকে খুব বেশি একটা প্রেশার দিই নাই। তো যার কারণে তুমি যখন সালমার কথা বললে আমি রাজি হয়েছি, কিন্তু আদত আমি সালমার চেয়ে তোমাকেই বেশি পছন্দ করি।
কথা বলার সাথে সাথে চারপাশ থেকে মুষলধারে বৃষ্টি আসতে শুরু হলো। বাসার ভিতরের ওই প্লাস্টিকের মধ্যে বৃষ্টির শব্দ ঝুমুর ঝুমুর এতটাই ভালো লাগতেছিল, আমি যেন অন্য কোনো একটা রাজ্যে হারিয়ে যাচ্ছিলাম। দূর থেকে ভেসে আসলো মাগরিবের আজানের শব্দ। আস্তে আস্তে করে গুটগুটে অন্ধকারে পুরো পৃথিবীটাকে চেয়ে যাচ্ছিল এবং বৃষ্টির ওই সন্ধ্যাটা আমার কাছে এতটাই ভালো লাগতেছিল। হলুদ বরণ আমার ভালোবাসার মানুষ সুইটি তখন আমার সামনে, আমি দিশেহারা হয়ে গেলাম। তাকে বুকে জড়িয়ে ধরে এই বাসার মধ্যে যে আমি কী করলাম আমার কিছুই মনে নেই। অনেক পরে সে আমাকে বলতেছে আমাকে এখন যেতে দেন, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমি যদি এখন বাড়ি না যাই আমার আব্বা আমাকে খোঁজার জন্য কোচিং সেন্টারের ওই দিকে যাবে, তখন আব্বা আম্মা টেনশন করবে। আমি তখন তাকে এখান থেকে বের করে দিলাম। ও তখন চুরি করে করে আস্তে আস্তে মেন রাস্তা উঠে গেল এবং সেখান থেকে সে বাড়ির দিকে চলে গেল। এরপর থেকে প্রতিটা রাতেই সুইটি আমার কাছে আসতো এবং বাসার ভিতরে বসে আমরা দুজনে মিষ্টি প্রেমের ভালোবাসার গল্প করতাম। দুজনকে এতটাই ভালোবাসতাম যে একজন আরেকজনকে ছাড়া পৃথিবীর সব কিছুই ভুলে যেতাম। সুইটি ছিল আমার দেহের অক্সিজেন, ওরে ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগতো না। আমরা দুজনে ভালোবাসার রাজ্যে রাজকুমার আর রাজকুমারী হয়ে যাই। একটা সময় আমবাগানের আম শেষ হয়ে গেল। রাতের বেলায় পাহারা দেওয়ার জন্য যে বাসাইটা ছিল সেটাও ভেঙে দিল এবং আমাকে বলল সকালে এসে কাম করবা, সন্ধ্যার সময় চলে যাবা, আমবাগানে থাকতে হবে না। আমি আর আগের মতো সুইটিকে আমার নিজের কাছে পাচ্ছি না। ভিতরে তখন এক পরিমাণ কষ্ট কাজ করতেছে। আমি তখন ডিরেক্টলি সুইটিকে বললাম যে সুইটি, আমি তোমাকে বিয়ে করব, তোমাকে বউ বানিয়ে আমার বাড়ি নিয়ে যাব। ও আমাকে বলে এটা কোনোভাবেই সম্ভব না, আমি বিধর্মী একটা মানুষ, আমার বাবা মা তো আপনার কাছে আমাকে বিয়ে দেবে না। আমি তখন বললাম যে তাহলে আমাদের ভালোবাসার স্বীকৃতি কী? ও বলে পালিয়ে যেতে হবে। আমি বললাম আমি তো জীবনে কখনো পালাই নাই, আর পালিয়ে যাবও বা কোথায়? আমাকে বলে কোথায় যাবেন তা তো জানি না, তবে পালাই যাইতে হবে। যদি আপনি আমাকে ভালোবাসেন তাহলে আমরা দুজনে পালায়ে যাব, কোথাও না কোথাও পালায়ে যাব, পালায়ে গিয়ে আমি থাকবো। আমি তখন বললাম ঠিক আছে, কোথায় পালানো যায় সেই চিন্তাটাই আগে করি। তো আম বিক্রি করার সুবাদে রাজশাহীর একজন বড় আম বিক্রেতার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়। ওই সময় আমি একটা মোবাইল ফোন কিনি, বাটন সিস্টেম একটা কম দামি ফোন আমি কিনি। তো ওই ফোনের মাধ্যমে আমি তখন ওই ব্যবসায়িক রাজশাহীর আম ব্যবসায়িকের সাথে ফোনের মাধ্যমে কথা বলি। তিনাকে আমি বলি যে এমন ঘটনা, আমি সুইটির কথা বলি না বা নিতাইদের কথা বলি না, বলি আমার গ্রামের একটা মেয়ের আমার পছন্দ হয়, তো মেয়েটাকে আমি নিয়ে পালায় যাবো, ভাইগে যাবো, মেয়ের পরিবার আমার কাছে বিয়ে দেবে না, এখন আপনার এখানে থাকা যাবে কিনা? তিনি আমাকে বললো যে না, আমার ঘরে তো থাকা যাবে না এভাবে, বাট আমি তোমার জন্য একটা বাসা ভাড়া করে দিতে পারবো, তুমি আসো। পরে আমি রাজশাহী শহরে গেলাম, যাওয়ার পরেও ইনি আমাকে একটা বাসা ভাড়া করাই দিল। বেশ কয়েকদিন কাম করলাম এবং সুইটিরও জমানো প্রায় 60,000 টাকা আমার কাছে ছিল। এই সবগুলো দিয়া মোটামুটি আমি তখন আস্তে আস্তে করে সেখানে একটা ঘর ভাড়া নিলাম। ঘর ভাড়া নেওয়ার পরে সুইটিকে তখন প্রিপারেশন নিলাম যে সুইটি আমরা পালিয়ে যাব। আমরা পালিয়ে গিয়ে ওইখানে আমরা দুজনে একসাথে বাসা বানবো, আমরা একসাথে থাকবো, কিন্তু আমার একটা শর্ত আছে। ও আমাকে বলে কী শর্ত? আমি বললাম শর্ত হচ্ছে তুমি তোমার বাসা থেকে কোনো কিছুই নিয়ে আসতে পারবা না, আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব, এটাই তো আমার জন্য অনেক বড় কিছু। তোমার বাবা যাতে এটা বলতে না পারে যে রাজন লোভে পড়ে আমার মেয়ের গয়নাগাটি নিয়ে আমার মেয়ে বাসা থেকে পালাইছে। বাসা থেকে তুমি শুধু এক কাপড়ে বেরিয়ে আসবা, যে কাপড়টা তোমার শরীরে পরা আছে শুধুমাত্র এটা পরেই তুমি বেরিয়ে আসবা, বাসা থেকে আর কোনো কিছুই আনবা না। ও আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলো এভাবেই আমি আসবো। একইভাবে দুজনের প্ল্যানিং মোতাবেক আমি সন্ধ্যা পর্যন্ত কাজ করি। সন্ধ্যার পরে আমি তখন আমবাগানে পোশাক আশাকগুলো পরে কাউকে কোনো কিছু না বলে সুইটিকে নিয়ে মাগরিবের আজানের পরে আমরা তখন গ্রাম ছেড়ে পালিয়ে যাই। গ্রাম ছেড়ে পালিয়ে গ্রামের ওই মেঠো পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা তখন হাইওয়েতে উঠি। হাইওয়েতে বাসে উঠে সরাসরি রাজশাহী শহরে চলে যাই। যে বাসাটা বুকিং করে রেখেছি ওই বাসায় দুজনেই উঠি। টোনাটুনির একটা মিষ্টি সংসার। আমি তখন বললাম তোমাকে তো আমাকে বিয়ে করতে হবে। ও বলে তা তো করবো। আমি তখন বললাম খবরদার, বিয়ের আগে যা যা করেছি তা মাফ, কিন্তু আজকে কোনো কিছুই করবো না এবং আমার কোনো কিছু করার ইচ্ছেও নাই। যাই হোক, দুজনের ইচ্ছে আর অনিচ্ছে আর আমাদের মাঝে অনেক কিছু হয়ে গেল। সকালবেলা গোসল টুসল করে তখন আমি তাকে একটা হুজুরের কাছে নিয়ে গেলাম এবং ওই হুজুর বললো যে না, এভাবে তো বিয়ে হবে না, বিয়ে হতে হলে অবশ্যই মেয়েকে এফিডেভিট করতে হবে, কোর্টের মাধ্যমে আপনি ওকে মুসলিম বানাইতে হবে। তো কোর্টের মাধ্যমে এফিডেভিট করতে গেলে তো অনেক ঝামেলা, এত কিছু তো করতে পারবো না। হুজুরকে কিছু টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে পরে আমি হুজুরের মাধ্যমে ওকে কলমা পড়িয়ে মুসলমান বানাইলাম। এরপরে যথারীতি ওই হুজুরের মাধ্যমে আমি ওকে বিয়ে করলাম। কিন্তু আমাদের কোনো কাবিনের ব্যাপার হলো না, কারণ কাবিনের ব্যাপার হতে হলে কিন্তু ওর ভোটার আইডি কার্ড লাগতো। বাট আমি তোর ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন এরকম কোনো কিছুই বানাইতে পারবো না, কারণ হচ্ছে এগুলো বানাইতে গেলে তো অনেক ঝামেলা, এত কিছু তো করতে পারবো না। এইভাবে বিয়ে করার পরে আমি ওকে নিয়ে প্রায় সপ্তাহখানেক এখানে থাকি, রাজশাহী শহরে থাকি।
বা সপ্তাহখানেক থাকার পরে আমি আস্তে আস্তে করে খবর পাচ্ছিলাম ওর বাবা আমাকে খোঁজা শুরু করেছে এবং এমনভাবে খুঁজতে শুরু করেছে আমি কোথায় আছি, কোন জায়গায় আছি, কঠিনভাবে লোক লাগাই দিছে। রাজশাহী শহরে আমার জন্য থাকার তখন মোটামুটি আনসেফ হয়ে দাঁড়াইলো। আমি তখন ভাবলাম যে রাজশাহী শহর থেকে অন্য কোথাও দূরে কোথাও চলে যাব, কিন্তু দূরে কোথায় যাব? আমি তো কোনো কিছুই চিনি না বা আমার এরকম পরিচিত কোনো কিছুই নেই। এমন করেই সুইটি হঠাৎ করে বললে তার এক বান্ধবী আছে, তার বিয়ে হয়েছে ঢাকাতে, তো সে তার বান্ধবীর সাথে ফোনে কথা বলবে এবং খুব কষ্ট করে তার বান্ধবীর নাম্বারটা কালেক্ট করলো পরে তার বান্ধবীর ফোন দিলাম। তার বান্ধবী বললো ঠিক আছে আমাদের বাসায় চলে আসো, আমাদের বাসায় আসলে থাকতে পারবা। একইভাবে আমরা তখন রাজশাহী শহর থেকে পালিয়ে দুজনে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং ঢাকাতে চলে যাই। ঢাকাতে চলে যাওয়ার পরে তার বান্ধবী থাকতো হচ্ছে গাজীপুরের কাছাকাছি কোনো একটা জায়গায়, সেখানে যাই এবং সেখানে যাওয়ার পরে তার বান্ধবীর বাসে উঠি এবং তার বান্ধবীও ভীষণ রকমের ভালো মনের একটা মেয়ে ছিল। আমরা যাওয়ার পর আমাদের জন্য রান্না বান্না থেকে শুরু করে একটা রুম খুব সুন্দর করে সাজিয়ে রাখে। ওই রুমের ভিতরে তখন আমি আর সুইটি একসাথে থাকতে শুরু করি। আমাদের টোনাটনের একটা সংসার 2 থেকে 3 দিন কেটে গেল। মোবাইলের মাধ্যমে এলাকাতে খোঁজখবর নিয়ে জানতে পারলাম যে এলাকার ভিতরে সুইটির বাবা তাণ্ডব চালাচ্ছে, আমাদের ঘরবারে ভাঙার জন্য অনেকবারই আসতেছে, কিন্তু আমরা মুসলিম সম্প্রদায় হিসেবে মুসলিম জনগোষ্ঠীর কোনো কিছু ক্ষতি তার বাবা করতে পারে নাই, বাট চেষ্টার কোনো ত্রুটি তিনি রাখে নাই। থানাতে মামলা করা থেকে শুরু করে যত যাই করা দরকার ছিল উনি সব কিছু পরিপূর্ণভাবে করেছে। একটা পর্যায়ে অবস্থা তখন এতটাই খারাপ হয়ে গেল, আমি তখন বললাম যে কী করা যায়, এভাবে তো আর থাকা যায় না, এটা না একটা সুরাহার তো করতে হবে। সুইটি তখন আমাকে বলল একটা কাজ করো, তুমি কিছু একটা শুরু করো, কোনো একটা কাম শুরু করো। তো আমি তো আসলে ওরকমভাবে হাতে কলমে কোনো কাজটা শিখি নাই, তারপরও টুকিটাকি একটা কাজের সন্ধানে আমি তখন বেরিয়ে পড়ি। এমন করতে করতে আমি একটা দোকানে চাকরি পাই এবং সেটা হচ্ছে সুইটির যে বান্ধবী ছিল, বান্ধবীর হাজব্যান্ডের বন্ধুর দোকান। ওই দোকানে চাকরি পাই, কাপড়ের দোকান। ওই কাপড়ের দোকানে আমি তখন চাকরিতে ঢুকি। মাস শেষে আমার স্যালারি হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকা স্যালারিতে কাপড়ের দোকানে ঢুকি এবং সুইটির বান্ধবী আমাদেরকে যে রুমটা দেয় ওই রুম ভাড়া তিনি নেয় না, এবং রুম ভাড়াটা আমিই দিতাম, রুম ভাড়াটা আমাদের কাছ থেকে নিত না, রুম ভাড়াটা তারাই দিত। এইভাবে কয়েকদিন থাকার পরে, কয়েকদিন বলতে প্রায় 20-25 দিন থাকার পরে আমি কিছু কিছু বিষয় আমার চোখে পড়লো যেটা আমার কাছে একটু খারাপ লাগার মতো বলতে, আমার বউ যখন ধরেন কোনো পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, সুইটি এবং ওর বান্ধবীর যে হাজব্যান্ড ছিল উনি হঠাৎ করে কোনো না কোনোভাবে সুইটির গায়ে হাত দিয়ে ফেলে এবং সুইটি দেখতে অনেক সুন্দরী ছিল, তোর গায়ে হাত দিয়ে ফেলে, বিভিন্ন শরীরে হাত দেয় এবং মাঝে মাঝে আমরা যখন বসে কথা বলি তখন তিনি হিন্দু মেয়েদেরকে নিয়ে অনেক কথাবার্তা বলে যেগুলো কুরুচিপূর্ণ। এখন আমার ভিতরে মনে হলো যে এই লোকটা আমার বউর দিকে খারাপ নজর দিয়েছে, খারাপভাবে আমার বউর দিকে তাকিয়েছে। আমি তখন চিন্তা ভাবনা করলাম যে না, এই বাসায় আসলে আমি আমার বউকে নিয়ে থাকাটা সেফ হবে না বা ভালো হবে না। এক পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এই বাসাটা ছেড়ে দিব, এখান থেকে চলে যাব। এবং যে দোকানে কাজ করতাম আমার ওই দোকানের যিনি মালিক ছিল তিনিও অত্যন্ত ভালো ছিল, তিনি আমাকে সদায় গ্রহণ করে নিল ওনার দোকানে এবং আমার বেতনও 2,000 টাকা বাড়াই দিল। আমি তখন বস্তির কোনো একটা ভাঙা বাসায় আমি তখন সুইটিকে নিয়ে উঠলাম। ভাড়া হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা বাসা ভাড়া এবং 4,000 টাকা আমাদের থাকা খাওয়া, মাস শেষে 2,000 টাকা সেভ। এই সিদ্ধান্তে আমি তখন ওকে নিয়ে থাকতে শুরু করি। আর সেখান থেকে গ্রামের যে নিউজটা পেলাম যে সুইটির বাবা সম্পূর্ণভাবে সুইটিকে ত্যায্য করেছে। তাদের যে গ্রামের মোড়ল ছিল, মোড়লকে নিয়ে সবার সাথে কথাবার্তা বলে তিনি সুইটিকে ত্যায্য মেয়ে হিসাবে ঘোষণা করেছে এবং সুইটি যেন কখনোই তার পরিবারে আসতে না পারে তিনি সমস্ত রকমের হার্ড ডিসিশনগুলো সবাইয়ের মাধ্যমে নিয়েছে। যাই হোক, এরপরে আমি কাজকাম করতেছি। সুইটির বাবা আমাদেরকে মেনে না নিলে কি হবে? আমি আর সুইটি তো বেশ ভালোই আছি, আমাদের দিনকাল রাত সব কিছুই তো খুব ভালোই কাটতেছে। এমন করে সময়গুলো কাটতেছে, খুব মধুর মিষ্টি এবং ভালোবাসার একটা সময় কাটতেছে। এইভাবে সময়গুলো বেশ কয়েকদিন কেটে গেল। বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একটা সময় আপনার সুইটি হচ্ছে বেবি কনসেপ্ট করেছে, বাচ্চা কনসেপ্ট করেছে। আর এই যে আমি ঢাকায় থাকতেছি, আমার পরিবারের জন্য আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারতেছি না এবং বুড়ো বয়স আমার মা বাবা মানুষের বাড়িতে কাজ করা লাগতেছে। তো আসলে আমি কি করব বলেন? আমার তো আসলে এখানে বউ চালানোর মতোই সামর্থ্য আমার নাই। আমি আমার বাপ মায়ের টাকা দিব কোত্থেকে? আমার বাবা মা মানুষের বাড়িতে, আমার বোনদের শ্বশুর বাড়িতে এখান থেকে ওইখান থেকে বিভিন্নভাবে কষ্ট করে টাকা পয়সা নিয়ে আমার বাবা মা চলতো এবং গ্রামের অনেকে আমাকে ফোনের মাধ্যমে জানাইতো যে তোর বাবা খুব কষ্টে আছে, অসুস্থ, ওষুধ কিনতে পারতেছে না। কিন্তু ভাই বিশ্বাস করেন, মাস শেষে আমার কাছে 1 টাকা থাকতো না যে এই টাকাটা আমি আমার বাবার জন্য পাঠাবো বা এটা দিলে আমার বাবা চলতে পারবে। খুবই দুঃখ কষ্টের সময়গুলো কাটতেছে। এরই মাঝে আমার বউ সুইটি বেবি কনসেপ্ট করেছে, ওর পেটে বেবি আসছে। তা বেবি আসার পরে এখন কি করব? ওরও অনেক বেশি সেবা যত্নের দরকার, খাওয়া দাওয়ার দরকার, ওরে টেক কেয়ার করা দরকার। সব কিছু মিলে এই সময়গুলো কাটতে কাটতে
সুইটিও খুবভাবে চলাফেরা করতে পারে না, ওর ওষুধ বড়ুই অনেক কিছুই লাগতেছে। মাস শেষে 10,000 টাকা বেতনে ঢাকা শহরে থাকাটা যে কত কঠিন শুধুমাত্র তারাই জানে, যারা নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারে ঢাকা শহরের বস্তির মধ্যে থাকে। তো খুব কষ্ট পাই। নুন কিনতে গেলে বাজারে যখন কোনো বাজার করতে যাই, মানে আপনার 12টা 1টার পরে বাজারে যাই, কারণ 12টা 1টার পরে গেলে মাছগুলো অনেকটা নরম হয়ে যায় এবং তখন খুব সস্তা দামে মাছ পাওয়া যেত। এই জন্য মধ্যরাতে বাজারও যাইতাম। এবং বলতে খুব খারাপও লাগে, মাঝে মাঝে এরকম হইতো যে মানে আপনার অনেক সবজি নষ্ট হয়ে গেছে, যেগুলো বড় বড় গরুর খামারে দিয়ে দিবে খামারিদেরকে। ওই সবজিগুলো পর্যন্ত আমি দোকানদারকে 20 টাকা 10 টাকা দিয়ে সবজিগুলো নিয়ে আসতাম। তো সুইটির কিন্তু কোনো অভিযোগ ছিল না, সুইটি এগুলোই রান্না করে খাইতো এবং কখনোই বলতো না আমি আমার বাবার বাড়িতে এতটা ভালো ছিলাম কিন্তু তোমার সংসারে এসে কেন আমার এরকম কষ্ট হচ্ছে, এগুলো কোনো কিছুই সুইটি বলতো না। তো যাই হোক, এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার ঘর আলো করে আমার একটা মেয়ে সন্তান আসে, আমার একটা মেয়ে বাবু হয়। আমি যে আমার মাকে বলবো যে মা এসে আমার মেয়েটার একটু দেখা যাও, আসলে মানে ভাড়া পাঠানোর মতো, রাজশাহী থেকে জন্য ঢাকায় এসে আমার মেয়েটারে দেখবে, ভাড়ার টাকা দেওয়ার মতো টাকা আমার কাছে ছিল না। যে বলবো যে আইসা আমার মেয়েটার একটু দেখে যাও, যে টাকা দেবো, সেই টাকাটাও আসলে আর মানে আমার কাছে নাই। এতটাই অভাবে এতটাই কষ্টে আমার দিনগুলো কাটতেছিল আর কি। আমি একটা টাকাও দিতে পারি নাই এবং টাকা না দেওয়ার কারণে আমার মাও আসতে পারে নাই। একটা সময় মেয়েটা আস্তে আস্তে করে একটু একটু বড় হয়, কিন্তু আমি বুঝতে পারি যে আমার জন্য আমার মা অনেক কষ্ট পাচ্ছে এবং মা আমাকে মনে মনে অভিশাপও দিচ্ছে, সত্যি কথা যেটা। কারণ আমি তো মারে ওষুধ বড়ি খাওয়াইতে পারি না, টাকা পয়সা দিতে পারি না, মায়ের খরচ দিতে পারি না। এটা তো মা আমাকে অভিশাপ দেওয়ার মতোই কথা, মা তো আমাকে অভিশাপ দিবেই। তারপরেও মনের ভিতরে অতটুকুই সান্ত্বনা দিয়ে রাখছে যে আল্লাহ হয়তো একটা সময় সব কিছু ঠিক হয়ে যাবে, একদিন হয়তো স্বর্ণালী সকাল আমার জীবনে উঠবে, আমি হয়তো একটা সময় অনেক ভালো হবো, ভালো পর্যায়ে যাব, ভালো অবস্থানে যাব। এই জিনিসগুলোই তখন নিজের মাঝে কাজ করতেছে। স্বপ্নে দেখতেছি একটা সময় ভালো হবে, সব কিছু ঠিক হবে, ওই স্বপ্নে আমি তখন বিভোর আছি। দিন রাতগুলো খুব ভালো করেই কাটতেছে, সময়গুলো এভাবে কাটতে কাটতে অনেকগুলো মাস সেখানে কেটে গেল এবং মাস বলতে প্রায় 2-2.5 মাসের মতো কাটছে। আমার মেয়েটার হঠাৎ করে প্রস্রাবের রাস্তায় সমস্যা দেখা দিয়েছে। প্রস্রাবের রাস্তায় সমস্যা দিয়েছে মানে প্রস্রাবটা একেবারে হয় না, মানে আপনার থিয়ে প্রস্রাব হয়। মরার উপরে খাড়া বলে একটা কথা আছে, এরকম যে মরার উপরে খাড়া দেখা দিয়েছে, প্রস্রাব হয় না এমন একটা অবস্থা। ডাক্তার যে দেখাবো সেরকম টাকা আমার কাছে নাই। পরে যাই হোক, মালিকের কাছ থেকে কিছু টাকা অ্যাডভান্স নিলাম, দোকানদারের কাছ থেকে নিয়ে আমি তখন কী করলাম, মেয়েটারে ডাক্তার কাছে নিলাম। ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করলো হসপিটালে, করে বলতেছে আপনার বাবুটার প্রস্রাব নালীতে সমস্যা আছে, এটা অপারেশন করতে হবে, তবে অপারেশন করতে অনেক টাকা লাগবে। কীরকম টাকা লাগবে? দিনের হিসাবে প্রায় 3 লাখ টাকার মতো লাগবে। তো 3,000 টাকা আমার পরিবারে যদি থাকে তাহলেই ধরেন আমাদের জন্য সেটা ঈদ। 3,000 টাকা আমাদের পরিবারে থাকলে ওইটা আমাদের জন্য ঈদের দিন হয়ে যায়। আর সেখানে 3 লাখ টাকা, এটা তো আসলে মানে বলার মতো, মানে এটা তো আর আসলে চিন্তা ভাবনা করার মতো কথা না। পরে বাসায় আসলাম, আসার পরে আমি বললাম বৌরে এটা তো আসলে কীভাবে সম্ভব, এটা তো করতে পারবো না। ও তখন বলে তাহলে কি আমার মেয়েটা এভাবেই মরে যাবে? যখনই তার প্রস্রাবের ব্যাগটা হইতে প্রস্রাবটা করে, মেয়েটা প্রচুর চিৎকার করে। প্রস্রাবটা যখন সে বের করে এত পরিমাণের চিৎকার, তার চিৎকার চেঁচামেচিতে থাকা দায় হয়ে যায়, মানে এত পরিমাণে চিৎকার করে কাঁদে। আমি তখন বললাম একটা কাজ করো না, তোমার আব্বার সাথে একটু কথা বলো, তোমার আব্বাকে বলে দেখো যে তোমার আব্বা আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করে কি না। যদি তোমার আব্বা একটু সাহায্য সহযোগিতা করে তাহলে তো আর খুব বেশি একটা বিপদ থাকবে না। ও আমাকে বলে যে বাবা আমাদেরকে ত্যায্য করে দিয়েছে, আমাকে তার মেয়ে থেকে ত্যায্য করেছে, আমার সেই বাবা তো কখনোই আমাকে গ্রহণ করবে না, এটা তো কখনোই সম্ভব না। কী করবা তাহলে? আমার তো মাথায় কোনো কিছু আসতেছে না, আমি কী করবো? ও আমাকে বলে আমি জানি না তুমি কী করবা, তবে আমার মেয়েটাকে বাঁচাইতে হবে এটাই আমি জানি। আমার মেয়েটাকে আমি মরতে দিব না, আমার কাছে আমার মেয়েটা জান্নাত, আমার মেয়েটা মরে যাবে এটা আমি কখনোই ভাবতেও পারবো না। আমি তখন বললাম সুইটি, মেয়েরে বাঁচানোর জন্য যা করা দরকার আমি তাই করব, কিন্তু বাবা হিসেবে আমি আর কী করতে পারি বলো? আমি তো চুরি ডাকাতি করতে পারবো না। দিন শেষে যে টাকা বেতন পাই, মাস শেষে আমাদের 2,000 টাকা টিকে এবং এই 2,000 টাকায় রাখতে রাখতে মেয়ের বিয়ের বয়স হয়ে যাবে, তারপরেও তো সুইটি 3 লাখ টাকা হবে না। সুইটি আমাকে বলে আমার মেয়ের অপারেশন করানোই লাগবে। একবার যে দেখি যে না, অবস্থাটা খুব খারাপের দিকে যাচ্ছে, মানে এই প্রস্রাব নালী দিয়া এমনভাবে হচ্ছে মানে আপনার প্রস্রাব বেরোচ্ছে যে একটু করে মেয়েটা চিৎকার করে কাঁদে। বেশ কয়েকদিন কেটে গেল, কেটে যাওয়ার পরে হঠাৎ করে সুইটি আমাকে বলতেছে যে আমি মেয়ে নিয়ে আলাদা থাকবো। কেন তুমি আলাদা থাকবা? ও বলে জানি না, আমি মেয়ে নিয়ে আলাদা থাকবো, তোমার সাথে থাকবো না। কেন আমার সাথে থাকবা না?
তুমি টাকা জোগাড় করতে পারো না, আমার মেয়ে মরেছে, আমার মেয়ের অপারেশন করতে পারো না, আমি তোমার সাথে থাকবো কেন? আমি থাকবো না তোমার সাথে। আমি বললাম, আরে বাবা, আমি তো ইচ্ছে করে টাকা জোগাড় করি না, বিষয়টি এরকম না। আমার কাছে নাই, আমি কি করবো? বলে, নাই কেন? তোমার কাছে থাকবে না কেন? তোমার কাছে থাকবে না কেন? তোমার কাছে নাই কেন? আমি তখন বললাম, তো না, এটা কি আমার অপরাধ? আমার কাছে টাকা নেই, এটা কি আমার অন্যায়? আমাকে বল, আমি কোনো কিছুই জানতে চাই না, কোনো কিছুই শুনতে চাই না, আমি তোমার সাথে থাকবো না। এই বলে এই বস্তির মধ্যেই ও আলাদা একটা বাসা ভাড়া নিয়ে নিল। অবাক কাণ্ড, আলাদা একটা বাসা ভাড়া নিয়ে নিল, আলাদা একটা বাসাও থাকতেছে, আমার সাথেও থাকেন। আমি দিনে কাজে যাই, আইসা রান্নাবান্না করে আলাদা একটা ঘর ভাড়াও দিতেছে। ঘর ভাড়া কোত্থেকে পাই আমি সেটাও বুঝি না। বেশি না, প্রায় সপ্তাহখানেক পরে হঠাৎ করে সুর উঠলো যে আমাকে ডিভোর্স করে দিবে। তা আমাকে ডিভোর্স করে দিবে, আমার অপরাধটা কি? বিনা অপরাধেও তখন আমাকে ডিভোর্স কি? আমাদের তো আসলে ওরকমভাবেই কোনো কিছুই হয় নাই, আমাদের কোনো কাবিনের পেপারও নাই, কারণ আমি তো আর ওটা ওভাবেই বিয়ে করতে পারি নাই। পরেও সবার কাছে বলে দিল, আমি তোমার ডিভোর্স করলাম, তুমি আমার ডিভোর্স হিসেবে আমি তোমার সাথে থাকবো না। এবং হঠাৎ করে সুর উঠলো যে বাড়িতে আমি থাকতাম, বস্তি বাড়িতে, ওই বস্তি বাড়ির যিনি মালিক ছিল, বাড়িওয়ালা, সে বাড়িওয়ালা মধ্যবয়স্ক বাড়িওয়ালাকে সে বিয়ে করবে। বাড়িওয়ালার বউ মারা গেছে, তার দুটো সন্তান আছে, ছেলে আছে, তারাও কাজকাম করে, ওই লোকের কাছে সে বিয়ে বসবে। আমি বললাম, এটা কী ধরনের কথা? আমি ওরা জিজ্ঞেস করলাম যে, সুইটি, তুমি আমি একসাথে রাজশাহী থেকে আসছি ঢাকাতে, তুমি ওই বাড়িওয়ালারে বিয়ে করবা? বলে, হ্যাঁ। বাড়িওয়ালা বলছে ওনার কাছে যদি আমি বিয়ে বসি তাহলে তিনি আমার মেয়ের অপারেশন করাবে। আমি তখন বললাম, এটা কোনো কথা হইল? সে তোমার মেয়ের অপারেশন করাবে, তাই তুমি তারে বিয়ে করবা? তুমি একটা কাজ করো, আমরা মেয়েটা অন্য কোথাও দিয়ে দিই। অনেক পরিবার আছে যারা অনেক ধনী পরিবার, বাচ্চা খুঁজতেছে, আমি তাদেরকে বাচ্চাটা দিয়ে দিই, তারা অপারেশন করে বাচ্চাটারা রাখুক, এরপর আমাদের আরও যদি বেবি হয়, ওই বেবি নিয়ে আমরা থাকবো। কি বলো তুমি? আমাকে বলে, তোমার বাড়িতে তো জায়গা আছে, তুমি নাহলে তোমার বাড়ি থেকে জায়গা সম্পত্তি বিক্রি করে আনো। আমি বললাম, আমাদের শুধু গড়বিটাটা ছাড়া তো আর কিছু নাই। আর গড়বিটার মধ্যে মা আর বাবা থাকে, আমার বাবা বেঁচে থাকতে আমি জায়গা বিক্রি করবো কেমন করে? কোনোভাবে আমি বুঝাইতে পারলাম না। ভাই, সময়ের পরিবর্তনে একটা সময় সুইটি ওই বাড়িওয়ালাকে বিয়েই করবে, সমস্ত রকমের সিদ্ধান্ত নিয়েই নিল। পালাক্রমে একদিন আমি দোকান থেকে আসার পরে শুনতেছি সুইটি আজকে দুপুরবেলা বাড়িওয়ালাকে বিয়ে করছে এবং আমার বাচ্চাটাকে নিয়ে ওই বাড়িওয়ালার সাথেই থাকতেছে। জমিদারের বাড়িতে উঠছে, বাড়িওয়ালার বাড়িতে উঠছে, ঘরে উঠছে। আমার জন্য 2টা মিষ্টি আনা হলো। বাড়িওয়ালা বাড়ির কাজের মহিলা আমার জন্য 2টা মিষ্টি নিয়ে আসলো, একটা ফ্রিজে করে এনে বলতেছে, ভাইয়া, আজকে তো আপনার বউয়ের সাথে আমাদের বাড়িওয়ালার বিয়ে হয়েছে, তাই নেন 2টা মিষ্টি আনছে আপনার জন্য। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি চলে যান। ফ্রিজ থেকে 2টা মিষ্টি রাইখা মিষ্টিগুলোর দিকে তাকিয়ে আছি, চোখের পানিগুলো টপ 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 করে মিষ্টির মধ্যে পড়তেছে। ভাগ্য কেন এমন হলো, ভাগ্য কেন এতটা নির্মম হলো বুঝতে পারলাম না। অঝরে ঘরের ভিতরে বসে দরজা আটকে চিৎকার করে কাঁদতে শুরু করলাম। হে আল্লাহ, এটা আমি কী করলাম? হে আল্লাহ, এটা আমি কী করলাম? হে আল্লাহ, এটা আমি কী করলাম? রাতের বেলায় 2টো মিষ্টি আমাকে ধরাই দিয়ে আমার সুন্দরী বউ নিয়ে বাসর ঘর করছে মধ্যবয়স্ক সেই বাড়িওয়ালা। আমার কোনো কিছুই করার ছিল না। সকালে সূর্য উঠল, চোখ দুটো কান্নায় ফুলে গেছে, চশমা পরে, কালো চশমা পরে বাসা থেকে বের হয়েছি। বের হয়ে আমি তখন কাজ করতেছি আর সিদ্ধান্ত নিচ্ছি, এই বাড়িতে আমি আর থাকবো না, এই বাড়িতে আমি থাকবো না, এটাই সিদ্ধান্ত নিলাম। দুপুরে আবার যখন সন্ধ্যার সময় বাসা আসতেছি, ভাবতেছি বাসাটা যদি ছেড়িয়ে দিই তাহলে তো অন্তত আমার মেয়েটারে আমি দেখতে পারবো না। মাঝে মাঝে মেয়েটা যদি উঠানের মধ্যে খেলা করে তা তো এটাও তো দেখতে পারবো, বা মাঝে মাঝে আমার বউটারও তো দেখতে পারবো। বাড়িটা আমি ছাড়বো না। চশমা পরে ঘরে ঢুকতাম, চশমা পরে বের হইতাম, নিজে রান্না বান্না নিজেই করতাম, নিজেই খাইতাম। তো একটা পর্যায়ে দেখলাম যেগুলো নিতে পারতেছি না। বাড়িগুলোর সাথেও এত মাখামাখি, এত কিছু সহ্য হলো না। তখন পাশের বাড়িতে, মানে এই বাড়ির পাশের বাড়িতে, এই বস্তিতে আমি তখন আরেকটা নতুন ঘর ভাড়া করি, যে এই ঘরে আমি থাকবো না, ওই ঘরটা ভাড়া করি, ওই ঘরের মধ্যে আমি উঠি। বেশি না, মনে হয় সপ্তাহখানিক পরেই, না বা 10-15 দিন পরেই এই সুইটির সাথে বাড়িওয়ালার ঝগড়া লাগতে শুরু হলো। বাড়িওয়ালা যে কমিটমেন্ট নিয়েছিল বিয়ের 1 সপ্তাহের মাঝেই আমার মেয়ে সাথীর অপারেশনের ব্যবস্থা করবে, কিন্তু বাড়িওয়ালা সেই অপারেশনের ব্যবস্থা করলো না। এবং অপারেশনের ব্যবস্থা না করার কারণে সে কী করলো, এই বাড়িওয়ালা সাথে তার ঝগড়া শুরু হয়ে গেল যে আপনি বলছেন করবেন, করেন না কেন? বাড়িওয়ালা এক কথাই বলে, এই মেয়ে তো আমার না, আর আমার মেয়ে না হলে আমি তার অপারেশন করবো কেন? এই মেয়ের বাবা আছে, তার মেয়েরে তার বাবার কাছে দিয়ে আসো, তার বাবা তার অপারেশন করবে। সুইটি কথা হলো, আমি তো মেয়ের অপারেশন করানোর জন্যই আপনার মতো মধ্যবয়স্ক একটা লোককে বিয়ে করছি, তা না হলে রাজনের মতো এমন একটা হ্যান্ডসাম ছেলে ছেড়ে আমি আপনাকে কেন বিয়ে করতে যাব?
সময়ের পরিবর্তে বাড়িওয়ালা সুইটির গায়ে হাত তুলতে শুরু করলো, সুইটিকে মারতে শুরু করলো। প্রত্যেকটা মানুষ এসে আমাকে বলে, মেয়েটাকে আশ্রয় থেকে নিয়ে আসছেন একটা নরপিসাদের হাতে তুলে দেওয়ার জন্য। এই নরপিসাদ তো মেয়েটাকে মারতেছে, মেয়েটারা মারে, মেয়েটার গায়ে হাত তোলে। তখন বললাম কী করবো আমি। এইভাবে 7-8 দিন পরে একদিন হঠাৎ করে একটা মুদি দোকানের সামনে সুইটির সাথে আমার দেখা হলো। দেখার পর আমি বললাম, সুইটি একটু দাঁড়াও, তোমার সাথে আমি কথা বলবো। বলে কী বলবেন? আমি বললাম, সুইটি, তোমার মেয়েগত রোগ আমি দেই না, আল্লাহ দিয়েছে, এবং এজন্য তুমি আমাকে এভাবে ছেড়ে দিয়ে চলে যাবা? তুমি কি ওই লোকটার সাথে ভালো আছো? ও তখন অজরে কান্না করতে শুরু করলো, হাউ মাউ করে কান্না করতেছে। আমি বললাম, সুইটি, তুমি আমার কাছে চলে আসো, আমরা এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাব। ও বলে, তোমার 2টা পায়ে ধরি, আমার মেয়েটার অপারেশনের ব্যবস্থা করো। আমার একটা কিডনি বিক্রি করলেও যদি অপারেশন হয়ে যেত, আমি আমার একটা কিডনি বিক্রি করতাম, কিন্তু তাতেও তো আমার মেয়ের অপারেশনের টাকা হচ্ছে না। আমার একটা মেয়ের অপারেশনের ব্যবস্থা করো, আমার মেয়েটা বাঁচবে না। ও চিৎকার করে কান্না করতেছে। আমি তখন নিরুপায় হয়ে বললাম যে, তুমি মেয়েটারে নিয়ে আসো, আমার সাথে থাকো, আমি অপারেশনের ব্যবস্থা করব। এবার আমি এখান থেকে বাসাটা পরিবর্তন করে অন্য কোনো একটা জায়গায় বাসা নিলাম। অন্য যেখানে বাসা নিলাম সেখানে তখন সুইটি তার বাড়িওয়ালার কাছ থেকে পালাইয়া ভাইগা মেয়েরে নিয়ে চলে আসছে। আসার পর আবার নতুন করে আমার সাথে সেই বাসায় থাকতে শুরু করেছে। কোনো কলমা কাবিন হলো না, কিছুই হলো না, কীভাবে আমরা থাকতে শুরু করলাম। আর আমি টাকা ম্যানেজ করতে শুরু করলাম, যে টাকা কই পাবো, টাকা কই পাবো, টাকা কই পাবো, টাকা কোথাও পাই না। আর মেয়েটার ব্যথা দিনের পর দিন বেড়ে যাচ্ছে, আর এখন অপারেশন করতে আরও বেশি টাকা লাগবে। আগে 3 লাখ টাকায় হতো, এখন এটার এমন অবস্থা যে প্রায় 4 থেকে 5 লাখ টাকা লাগবে অপারেশনের। এই টাকা তো আর কোনোভাবেই ম্যানেজ করা যাবে না। মেয়েটাও প্রায় মৃত্যুসজ্জার মতো অবস্থা হয়ে গেছে। একটা পর্যায়ে দেখা গেল সুইটি তখন আমাকে বললো, তোমার একা কাজ করলে তো আসলে টাকা ম্যানেজ হবে না, আমিও নিজে কাজ করব। আমি তখন বললাম, তুমি কোথায় কাজ করবা? ও বলে, আমি গার্মেন্টসে চাকরি করব, আমি আমার একটা গার্মেন্টসে চাকরি পাইছি। আমি বললাম, তুমি যদি গার্মেন্টসে চাকরি করো তাহলে কি মেয়ের অপারেশনের টাকা হয়ে যাবে? ও বলে, আমি চাকরি করব, মেয়ের অপারেশনের টাকা না হোক অন্তত সংসারটা তো ভালো চলবে। একবার যে ও তখন চাকরি নিল গার্মেন্টসে। তো গার্মেন্টসে চাকরি করতেছে, যাই হোক এক পর্যায়ে একদিন দুপুরবেলা এভাবে ও গার্মেন্টসে চাকরি করতেছে 15-20 দিনের মতো হয়ে গেছে। তো দুপুরবেলা আমাদের পাশের বাসায় একটা মহিলা আছে, ওই মহিলাটা মেয়েটাকে দেখতো আর কি, আমার মেয়েটাকে দেখাশোনা করতো। তারাও আমরা মোটামুটি কিছু টাকা দিতাম। পরে এক পর্যায়ে আমি খবর পেলাম আমার আম্মা অসুস্থ। দুপুরবেলা আমার শারীরিক অবস্থা ভালো না, তা আমি হঠাৎ করে মনটাও ছুটলাম একটু বাড়ির দিকে যাবো আম্মাকে দেখার জন্য। দুপুরে আমি দোকান থেকে বেরোলাম, বেরোয় বাসায় আসছে, এসে দেখি যে আমার মেয়েটা ওই পাশের ঘরের মহিলাটার কাছে। বললাম, খালা সুইটিকে আসছে? বলে, না, সুইটি তো সকালে ডিউটি চলে গেছে। তো ও কোন গার্মেন্টসে চাকরি নিয়েছে, গার্মেন্টসটা আমি জানতাম। আমি তখন সেই গার্মেন্টসের গেটে গেলাম, গেটে যাওয়ার পরে দারোয়ানকে বললাম যে, আমার ওয়াইফ অত ফ্লোরে কাজ করে, অমুকটা, তার নাম হচ্ছে সুইটি। পরে আমার বলে, আপনি সুপারভাইজারের সাথে কথা বলেন। ভিতরে গিয়ে সুপারভাইজারে বললাম যে ফ্লোরের কথা বলো, ওই ফ্লোরের সুপারভাইজার আমার বলে, আমাদের ফ্লোরে তো সুইটি নামের কোনো মেয়ে কাজ করে না। পরে আমি বললাম, তার আইডি কার্ডটা দেখাবো, আইডি কার্ডটা দেখলে চিনবেন? বলে, দেন তো আইডি কার্ড দেন। পরে আইডি কার্ডটা দেখাইলাম, ওই যে গার্মেন্টসের আইডি কার্ডের ছবিটা দেখালাম। পরে বলে যে, না না না, এটা তো আমাদের গার্মেন্টসের আইডি কার্ড না, আর এই মেয়ে তো আমাদের গার্মেন্টসে চাকরি করে না, এমন মেয়ে তো আমি দেখিও না আমাদের গার্মেন্টসে। আমি তো, আপনাদের গার্মেন্টসে এই মেয়ে নাই? বলে, নাই। অনেক খোঁজাখুঁজি করলাম ওই গার্মেন্টসে, আমি তারা পাইলাম না। বিকেলবেলা গার্মেন্টস ছুটি হয়ে গেল, আমি তখনও গার্মেন্টসের সামনে দাঁড়ালাম, সব মেয়ে বেরোলো, সুইটি বেরোলো না। একটা পর্যায়ে আমি তখন বাসায় গেলাম, আমি আর বাড়িতে গেলাম না, মা অসুস্থ, তাও বাড়িতে গেলাম না। বাসায় যাওয়ার পরে দেখলাম যে সুইটি বাসার মধ্যে। আমার, তুমি কোত্থেকে আসছো? বলে, গার্মেন্টস থেকে আসছি। আমি বলি, তুমি কোন ফ্লোরে ছিল? বলো, ওই ফ্লোরে। ও যে ফ্লোরের কথা বলো, ওই ফ্লোরের প্রতিটা ফ্লোরে আমি হেঁটেছি, প্রতিটা সুপারভাইজারের সাথে কথা বলেছি, ও আসলে এই গার্মেন্টসে চাকরি করেই না। বাসায় আসছে, আবারও মাঝে মাঝে নাইট ডিউটির কথা বলেও কিন্তু ও আসতো না বাসায়। পরের দিন ও গার্মেন্টসে যাবে, আমি তখন ওকে পাহারা দিব, আমি পরের দিন কাজে যাবো না, কারণ আমি তো ছুটি আনছি, আমি বাড়িতে যাবো এই কথা বলে আমি কাজে যাবো না। আবার পাহাড় দিতে বেরোলাম, বেরোবার পরে দেখলাম, ভাই রে, আমার বউ কোনো গার্মেন্টসে গেল না, আমার বউ সেখানকারই একটা আবাসিক হোটেলে ঢুকলো সকালবেলা, বোরকা পরে গার্মেন্টসের উদ্দেশ্যে একটা টিফিন বক্স হাতে নিয়েও তখন এটার মধ্যে ঢুকে গেল। তো যখন এটার মধ্যে ঢুকলো তখন তো আমি বুঝেই পেলাম যে ও আসলে কী করতে যাচ্ছে বা কোথায়ও গিয়েছে। এতই কষ্ট হলো যেটা আসলে মানার মতো না। এক পর্যায়ে ও ওইখান থেকে আসছে, আসার পরে বললাম যে, তুমি কই গেছিলে? ও বলে, গার্মেন্টসে। সেদিন আসলে সহ্য করতে পারিনি আর কি, সহ্য করতে না পেরে ওর গায়ে আমি ইচ্ছা মতো ওরে পিটাইছি, মানে ইচ্ছা মতো পিটাইছি বলতে বেল খুলে পিটাইছি। আমি বললাম যে, তোর মায়ের আমি মেরে ফেলবো, যে মায়ের জন্য তুই তো এতদিন আমার সাথে সংসার করলে এরকম 3টা মাইয়া হইতো, তুই এক মেয়ের জন্য তুই নিজে বাড়িওয়ালারে বিয়ে করলি, গার্মেন্টসের কথা বলে তুই আকাম করতে যাস, তোর ওই মাইয়ার আমি বাঁচায় রাখবো না। এই মেয়ে আসছে কেন দুনিয়াতে? এই মেয়ে আসছে তোরে আর আমারে মারার জন্য, তোরে আর আমারে মারার জন্য এই মেয়ে দুনিয়াতে আসছে। এই কথা বলে আমি ওরে লাথি মাইরা ওর কাছ থেকে জোর জবস্তি করে আমি তখন মেয়েটাকে ওর কাছ থেকে নিয়ে নিলাম।
মেয়েটাকে ওর কাছ থেকে নিয়ে আমি তখন বাসা থেকে বেরিয়ে গেলাম। ও তখন মেয়েটা নেওয়ার জন্য খুব চেষ্টা করছে, পারে নাই। মেয়েটারে নিয়ে আমি তখন রাস্তার মধ্যে হাঁটতেছি, কী করা যায়, কোথায় যাব, কী করব। মেয়েটারে নিয়ে আমি তখন রাস্তার মধ্যে হাঁটতেছি আর কান্না করতেছি যে কোথায় যাব, কী করব, কার কাছে যাব। একবার যে আমি কী করলাম, আমাদের পাশের দোকানদারের এক ভাবি আছে, দোকানদারের ভাবির বাসায় গেলাম। বাসায় গিয়ে বললাম, ভাবি আমার মেয়েটার একটু রাখেন তো, আমার একটা কাজ আছে। তখন মেয়েটার রাখা রাস্তার মধ্যে হাঁটতে হাঁটতে চিন্তা করতেছি কী করা যায়, কী করব, টাকা কোথায় পাবো, মানে টাকার ম্যানেজ কীভাবে করব। লাস্ট পর্যন্ত বাধ্য হয়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি যে দোকানে চাকরি করি সে দোকান থেকে টাকা চুরি করব। এছাড়া আমি এর অপারেশন করানোর আর কোনো রাস্তা তো আমার নাই। আমি তখন তার 2 দিন পরে ওই দোকানে ঢুকলাম। এই 2 দিন পর্যন্ত আমার মেয়েটার ওই ভাবির বাসায় রাখলাম। তারে ধরেন আপনার মানে দুধ টুধ খাওয়াইয়া কোনো রকম আমি বাঁচিয়ে রাখলাম। ওই বাসায় যাওয়ার পরে আমি তখন বাসাতে ঢুকে আমি দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর দোকানে সবসময় আমি ক্যাশে বসতাম, ক্যাশের চাবি তালা চাবি সব আমার কাছে থাকতো। আমি প্রায় 6 লাখ টাকার মতো আমাদের ক্যাশে ছিল, মালের টাকা। 2 দিন পরে এই টাকাটা নিলাম, নিয়ে আমি দীর্ঘ বছর এই দোকানে চাকরি করি, দোকান আমি বিশ্বাস তো মালিক আমারে দেখে চলে যায়। আমি তখন এই ডয়ারে তালা মেরে তখন আমার মেয়েটারে নিয়ে পালাইছি। মানে ডয়ার থেকে টাকাটা নিয়ে তালা মেরে আমি তখন এই চাবিটা ওইখানে বলে আমি আসতেছি, তোরা থাক দোকানে। আর 2 জন কর্মচারী ছিল, তাদেরকে রাইখা আমি তখন এই দোকান থেকে পালাইছি। আমার মেয়েটারে কোলে নিয়ে আমি তখন পালাইছি। পালায় চিন্তা করছি কই যাওয়া যায়। আমি ডিরেক্টলি চলে গেছি চট্টগ্রামে। আমার মেয়ের অবস্থা তখন খুব খারাপ, নিয়ে চট্টগ্রাম মেডিকেলে মেয়েরে ভর্তি করাইলাম অপারেশনের জন্য, যে অপারেশন করাবো। টাকাও দিয়ে দিলাম, অপারেশনের সব কিছু ঠিকঠাক করা হলো, অপারেশন হবে। এবং যেদিন অপারেশন হবে আমার সাকসেস হলো, অপারেশন সাকসেস হলে আমি আমার বউকে ডাকবো যে আসো তুমি মেয়েরে নিয়ে যাও। কিন্তু এক পর্যায়ে অপারেশন হলো, কিন্তু আল্লাহর কি হুকুম, আমি আমার মেয়েটারে বাঁচাইতে পারলাম না। ওই অপারেশন থিয়েটারে আমার মেয়েটা মারা গেল। আবার অপারেশন হলো দুপুর 2টা বাজে, 2টার দিকেও মারা গেল। ডাক্তার বললো যে মারা গেছে। আমি কি সুইটিকে ফোন করে বলবো যে মারা গেছে বা কি জানি না। এর মাঝে খবর পাইতেছি সুইটি নাকি গ্রামে চলে গেছে, ওর বাবা মায়ের কাছে চলে গেছে। তো আমি তখন কী করলাম, আমার মেয়েটারে মাটি দেওয়ার জন্য আমি তখন মেয়েটারে প্যাকেট করে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম, যে গ্রামে আরে মাটি দিয়ে নিয়ে যাব। আমি তখন চিটং থেকে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিলাম, বক্সে করে মেয়ের লাশ। আমি আমাদের গ্রামে গেলাম। রাজশাহীতে যাওয়ার পরে যেদিন গেলাম সেদিনে আমার বাবা মা দুজনেই তখন বিছনায় পড়ে আসছে। গ্রামের মানুষ আমার আব্বা আমাকে সাহায্য সহযোগিতা করে, কেউ ভাত এনে দেয়, কেউ তরকারি এনে দেয়, আমার বাবা মা খায়। আমি রাত 3টা বাজে মেয়ের মাটি দাফন কাফন করবো, গ্রামের মানুষকে ডাকলাম, সবাই আসছে মেয়েকে দাফন করার জন্য। আমি জাস্ট মেয়ের দাফন শেষ করলাম। সুইটি কিন্তু আসে না, ওর বাবা মাকে আসতে দেয় নাই। মেয়ের দাফন শেষ হওয়া মাত্রই এই রাতের বেলায় হঠাৎ করে পুলিশ এসে আমাকে ধরে বসলো। আমার নামে 2টা মামলা। প্রথম মামলা হচ্ছে আমি আমার সন্তানকে হত্যা করেছি, স্ত্রীর কোল থেকে আমি সন্তানকে জোর করে নিয়ে হত্যা করেছি, সেটা হলো এক মামলা। এবং সেকেন্ড মামলা হচ্ছে আমি রাজধানী ঢাকার এক কাপড় দোকান থেকে টাকা চুরি করে পালিয়েছি। 2টা মামলায় আমার প্রায় 3 বছর সাজা হয়ে যায়। তো যাই হোক, 3 বছর আমি জেলে থাকি। আমার জেলে থাকা একটা মানুষের সাথে পরিচয় হয় আর কি। তিনিও একজন ডাক্তার ছিলেন। তো কোনো না কোনো কারণে তার স্ত্রী তাকে মামলা দিয়ে জেলে দিয়ে দেয়। ওই ডাক্তারের কাছে আমি তখন আমার দুঃখের কথাগুলো সব কিছু বলি। ইনিও হিন্দু ধর্মের একজন ডাক্তার ছিল। বলার পরে তিনি আর সাজা যখন মৌকুফ হয়, তিনি তখন বেরিয়ে গিয়ে তিনি তখন চট্টগ্রাম মেডিকেলের আমার যে বাচ্চা অপারেশনের যে ডকুমেন্টগুলো এগুলো নিয়ে তিনি আমার মামলা উঠানোর ব্যবস্থা করে আমি প্রায় 2 বছরের মাথায় জেল থেকে বেরোতে পারি। এবং যেই মানি লন্ডারিং নামে আমার নামে যে মামলাটা হয়, সেই মামলাটাও তিনি আমার টাকা পরিশোধ করবে বলে তিনি তখন ওইভাবে ডকুমেন্ট নিয়ে তিনি আমাকে বের করার পরে ঢাকাতে আমি উনি আবার চেম্বার খোলে নতুন করে। উনি কিন্তু MBBS একজন ডাক্তার ছিল। তো ওনার নতুন চেম্বারে আমি কম্পাউন্ডার হিসাবে আজও আছি। রুগী আসে, রুগীর সিরিয়াল মেনটেন করি, ওনার APS হিসাবে আমি কাজ করি। আজকে প্রায় দীর্ঘ আপনার 6-6.5 বছর মতো হয়েছে। এই 6.5 বছর আমার বাবা মা দুজনেই মারা গেল। আমি আর বাড়িতে গেলাম না। আমাদের বাড়ির যে ঘর বিটাটা ছিল এগুলো মানুষের দখল করে নিয়ে গেল। 2টা বোন তার শ্বশুর বাড়িতে ভালোই আছে, তাদের সন্তানাদি হলো। ভালোবেসে গর্বাদা সুইটি তখন অন্য কারো বউ হয়ে গেল। অন্য একটা হিন্দু ধর্মের ছেলের কাছে সুইটির পরিবার সুইটিকে বিয়ে দিল।
আমি আর কখনো গ্রামে গেলাম না। এখনও প্রতিটা রাতে হসপিটাল থেকে যাওয়ার পরে আমার বাসার ছাদের উপরে বসে আসমানের দিকে তাকিয়ে থাকি। একটা বড় তারার সাথে যখন একটা ছোট তারা উঠে, তখন আমি ভাবি যে বড় তারাটা হচ্ছে আমার বউ সুইটি, আর ছোট তারাটা হচ্ছে আমার আমার মেয়ে সাথী। কিছুদিন পরে হয়তো আমিও একটা বড় তারা হয়ে আমার বউর সাথে ঝুলতে থাকবো, মধ্যখানে থাকবে আমার ছোট্ট মেয়ে সাথী। আপন ভাই, জীবনটা এমন কেন বলতে পারেন? আজও আমার গ্রামের মানুষ আমাকে বলে আমি নাকি আমার সন্তানকে হত্যা করেছি। আজও সন্তান হত্যার দায় আমার মাথার উপরে। জানি না কতদিন বেঁচে থাকবো। তবে আমার কাছে কী মনে হয় জানেন? আমি তো ছোটোখাটো একজন ডাক্তার, অনেক মানুষকে ঘুমের ওষুধ দিই। অনেক মহিলারা আসে বলে রাতে ঘুমাইতে পারি না, টেনশান, ডিপ্রেশন। আমি তাদেরকে বলি আপন ভাইয়ের গল্পগুলো শোনেন। অনেক মহিলার মোবাইলে আমি আপনার গল্পগুলো বের করে বলি যে রাতে ঘুমানোর আগে গল্পগুলো শুনেন, তাহলে বুঝবেন যে আপনার চেয়েও আরও কত গুণ কষ্ট বেশি নিয়ে পৃথিবীতে মানুষ বেঁচে আছে। যদি মনে চাই আমার গল্পটা প্রচার করবেন, কোনো এক গভীর রাতে আমার বিল্ডিংয়ের ছাদে শুয়ে শুয়ে আমার মেয়ে আর আমার বউকে দেখতে দেখতে আমি আপনার গল্পটা শুনবো। আপন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। হায়রে জীবন, যা কিছু দিয়েছ তার চেয়ে অনেক বেশি কেড়ে নিয়েছ। এক জীবনে আমরা যা কিছু পাই তার চেয়ে অনেক বেশি হারাই, এবং সর্বশেষ হারানো হচ্ছে আমাদের জীবনটা, নিঃশ্বাসটা। এই নিঃশ্বাসটা হারিয়ে গেলে জীবনের গল্প থেমে যায়। জিন্দা লাশ হয়ে দুনিয়াতে অনেক মানুষ ঘুরে বেড়ায়, যে মানুষগুলোর ঘুমের ঔষধ আমার এই গল্পগুলো। যারা গল্পগুলো শুনতে শুনতে চুপটি করে ঘুমিয়ে যায়, কমেন্ট বক্সে লিখে আপন ভাই আপনার গল্পগুলো ঘুমের ঔষধ হিসেবে কাজ করে, কিংবা ইমেল করে, SMS করে, ইমোতে নক করে, ভালোই লাগে। জানি না কতদিন এভাবে গল্প বলে যেতে পারবো, কতদিন আমার গলার শক্তি থাকবে, কতদিন আপনাকে গল্প শোনাতে পারবো। তবে একটা কথাই বলবো যে বন্ধু, পৃথিবীতে শেষ বলতে কোনো শব্দ নাই। আমার মতো এরকম অনেক আপন, হাজারো আপন পৃথিবীতে এসেছে, পৃথিবী থেকে চলে গেছে। আপনার মতো হাজারো মানুষ এই দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়া কিন্তু তার মতো এই করে রয়ে গেছে, এই মাটি কিন্তু তার মতো করেই রয়ে গেছে। এবার এই মাটির উপরে অনেক আপন, আপনি, আমরা অনেকেই মিশে গেছে। আজ থেকে 200 বছর পরে আমার পরিবার থেকে যে মানুষগুলো জন্মাবে তারা আপন নামের কাউকে চিনবে না। আজ থেকে 200 বছর পরে আপনার পরিবার থেকে যে মানুষগুলো জন্মাবে তারা আপনাকে চিনবেই না। আমরা খুব বড়জনরা আমাদের দাদা পর্যন্তই চিনি, দাদার পরের পরজনম, দাদার পরের যে যারা, দাদার উপরে যারা ছিল তাদের নাম জিজ্ঞেস করলে 90 জনের ভিতরে, 100 জনের ভিতরে 90 জনে বলতে পারবে না যে আমার দাদার বাবার নাম কে। দিস ইজ লাইফ। মিছে মায়ার পিছনে আমরা দৌড়াচ্ছি, ছায়ার পিছনে দৌড়াচ্ছি। সূর্য উঠলে যেমন ছায়া পড়ে, সন্ধ্যা হলে সেই ছায়া হারিয়ে যায়, ঠিক তেমনি আমরা একটা সময় হারিয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।